2019 সাল। একটা অদ্ভুত দর্শন লোক। কিছু বিশেষ বিশেষ জায়গায় নাকি আচমকাই দেখা যায় তাকে। বিচিত্র কিছু ক্ষমতা আছে তার, এবং তাকে অনুসরণ করেই আসে ভয়াবহ কোনো বিপদ। কোন প্রাচীন রহস্য লুকিয়ে আছে ভুডু কলসির ভিতরে? ঘনিয়ে ওঠা রহস্যের জট কাটবে কোথায়? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আমাদের আজকের নিবেদন লেখক অর্ক পৈতন্ডির কলমে করাল সমন গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে শুভ, গল্প পাঠে পিনাকি, অন্যান্য চরিত্রে রৌনক, পার্থ, সাগ্নিক, কৌশিক, রূপঙ্কর, RNM অভিষেক, অভিষেক ও জ্যোতির্ময়। শুরু হতে চলেছে আজকের গল্প করাল সমন গল্পের দ্বিতীয় পর্ব। কলকাতা 2019। সিন্ধুদার দোতলার ঘরের পশ্চিমের জানলাটা রাস্তা থেকে দেখা যায়। প্রতিবারই সিন্ধুদার বাড়ি যাওয়ার সময় জানলাটা খেয়াল করি। জানলা বন্ধ মানে সিন্ধুদা নেই। জানলা খোলা, হালকা হলুদ আলো আসছে, মানে খোশ মেজাজে আছে সিন্ধুদা। বই পড়ছে টেবিল ল্যাম্প জেলে। গেলেই দু চারটে ভূতের গল্প শোনাবে। জানলা খোলা কিন্তু ঘর অন্ধকার, এইটা সবচেয়ে খারাপ। এর মানে কোনো কিছু নিয়ে ভয়ঙ্কর ডিস্টার্বড হয়ে আছে, একা থাকতে চায়। সেদিন কথা বলতে গেলে হ্যাঁ হুঁ করে কাটিয়ে দেবে। এই ভাগগুলো লাল বলেছে আমায়। লাল সিন্ধুদার অ্যাসিস্ট্যান্ট টাইপের, ছোট থেকেই ও বাড়িতে মানুষ। সিন্ধুদার বেড়ানোর নেশা, মাঝে মাঝেই বেপাত্তা হয়ে যায়, তখন লালই বাড়ি সামলায়। আজ সিন্ধুদার জানলা খোলা, ঘর অন্ধকার, আবছা আলোটা জ্বলছে নিচ্ছে। এর কি মানে? এটা তো লাল বলেনি। যাই হোক, একটু দ্বিধা নিয়েই বেল টিপলাম। লাল দরজা খুলে দিল। আরে বাবলা দা, যে কি খবর তোমার? অনেকদিন পরে এদিকে এলে যে। হ্যাঁ, ওই আর কি। আসলে কিছুদিন একটু ব্যস্ত ছিলাম। সিন্ধুদা কি আজ বাড়িতে? হ্যাঁ, তিনি আছেন, ঘরেই আছেন। তবে ভাই, আজ কিন্তু হাওয়া হেব্বি খারাপ। দেখো কথা টথা বলে কিনা। আমি একটু বাজার থেকে ঘুরে আসি। মিষ্টি টিষ্টি আনতে হবে না আমার জন্য। ধুস, মিষ্টি কে আনতে যাচ্ছে? আমি তো বাল্ব আনতে যাচ্ছি। যেভাবে তখন থেকে টেবিল ল্যাম্প জ্বালাচ্ছে আর নেভাচ্ছে, বাল্বটা কাটলো বলে। তুমি গিয়ে ভেতরে বসো, আমি দরজাটা দিয়ে গেলাম। লাল বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়ে চলে গেল। আমি একটু ইতস্তত করে দোতলায় উঠে এলাম। সিন্ধুদার বাড়িটা যে বেশ পুরনো, সেটা এই সিঁড়ির মাপ দেখলেই বোঝা যায়। ভগবান জানে কেন আগেকার দিনের লোকেরা সিঁড়ি বানাবার সময় একেবারে জায়গা খরচ করতে চাইতেন না, কিন্তু ঘরদোর বানাবার বেলায় হতেন দরাজহস্ত। সিন্ধুদা শৌখিন মানুষ, সেই পুরনো বাড়ির খোল নলচে বদলে দিয়েছে। লাল মেঝে বদলে টাইলস বসিয়েছে, দেওয়ালে বাহারি ওয়ালপেপার লাগিয়েছে। জানলা দরজা স্ট্রাকচারও পাল্টেছে, কিন্তু বেসিক স্ট্রাকচারটা তো বদলাতে পারেনি। ঘরের দরজায় দাঁড়িয়ে একবার হালকা করে গলা ছাড়লাম। কট করে টেবিল ল্যাম্প জ্বলে উঠল। সিন্ধুদা ওর বাদামি লেদারের লং চেয়ারে আধশোয়া হয়ে রয়েছে। বাঁ হাতটা পাশের স্টাডি টেবিলের রিডিং ল্যাম্পের উপর রাখা। ইচ্ছে মতো সেটাকে জ্বালাচ্ছে, নেভাচ্ছে। আমার দিকে উদাসীন দৃষ্টিতে তাকিয়ে সিন্ধুদা বলল, আরে তুমি, কিছু দরকার ছিল? স্পষ্ট বক্তব্য, দরকার থাকলে বলো, নইলে কেটে পড়ো। আজ আড্ডা মারার মুড নেই। আমি একটু অস্বস্তিতে পড়লাম। যে মানুষটা কথা বলতে চাইছে না, তাকে এইসব উদ্ভট জিনিসপত্র জিজ্ঞেস করে বিরক্ত করার মানে হয় না। ফিরে যাব? ওদিকে লাল আবার বাইরে থেকে দরজা লাগিয়ে বেরিয়েছে। কি বিপদ! যাই হোক, একটু বিব্রত হয়ে বললাম, না মানে একটা অদ্ভুত ব্যাপারে একটু জানার ছিল। অসুবিধে থাকলে আমি কাল আসতে পারি। বেশ, তাহলে কালই এসো। না না, দাঁড়াও, কাল না, পরশু। হ্যাঁ, পরশু এসো। কট করে আলো নিভে গেল। ঘর আবার অন্ধকার। চলে আসার জন্য মুখ ফিরিয়েছি কি ফেরায়নি, কট করে আবার আলোটা জ্বলে উঠল। সিন্ধুদার গলা। আচ্ছা, অদ্ভুত ব্যাপার বললে কেন? অদ্ভুত কারণ এই নামটা আমি আগে কখনো শুনিনি। আচ্ছা, কিসের নাম? কট করে আবার আলো নিভল। পিল্লি বা এরকম কিছুর কথা কখনো শুনেছেন? আবার আলো জ্বলে উঠল কট করে। সিন্ধুদা কিছুটা সোজা হয়ে বসেছে।
অদ্ভুত ধারালো চোখে আমায় কিছুক্ষণ জরিপ করে বিস্মিত গলায় বলল, পিল্লি? এ নাম তুমি কোথায় শুনলে? শুনিনি, পড়েছি আমার এক বন্ধুর কোষ্ঠীতে। তোমার বন্ধু কোথায় থাকে? বীরভূমে, কখনো বোলপুরে, কখনো অজয় নদীর ধারে ওর গ্রামের বাড়িতে। ইম্পসিবল! সিন্ধুদা লাফিয়ে চেয়ার ছেড়ে নামতে গিয়ে হালকা কাতরে উঠে আবার চেয়ারে বসে পড়ল। এতক্ষণ খেয়াল করিনি, এবার চোখে পড়ল সিন্ধুদার ডান পায়ে ক্রেপ বাঁধা। আমি ঘরে ঢুকে বললাম, পায়ে কি হলো, ভেঙেছে নাকি? আরে না না, ভাঙেনি, ওই একটু মোচকেছে। কদিন ধরে বাথরুমটা খুব পিছল হয়েছিল তো, ওই পাত্তা দিইনি, এবার তার মাসুল গুনতে হচ্ছে। ইস, পাটা আজই মচকাতে হলো। সিন্ধুদা হাহাকার করে উঠল, তারপর সামলে নিয়ে অদ্ভুত গলায় বলল, আরে সব হিসাব মিলে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। লোকটা খানিক পাগলাটে সেটা জানি, অনেক পয়সা থাকলে কিভাবে তা খরচ করবে বুঝতে না পেরে মানুষ পাগলাটে হয়ে যায়। লোকটার পড়াশোনা অনেক, তবে বড্ড খামখেয়ালি। মুড ঠিক থাকলে অত্যন্ত অতিথিবৎসল এবং আড্ডাবাজ, খুব ভালো ভূতের গল্প বলে। কিন্তু আজকের এই রূপ আমি আগে দেখিনি। বললাম, কি বলছো, মানে কিসের হিসেব? আরে বলছি সব বলছি। আগে তোমার ঘটনাটা শুনি, তারপর আমি তোমাকে অদ্ভুত একটা গল্প বলবো। না, গল্প না, সত্যি ঘটনা, আমার ছেলেবেলার। সিন্ধুদা চিন্তিত গলায় বলল, আশ্চর্য ব্যাপার, পিল্লি শব্দটা নিয়ে জানতে এসেছিলাম, এর মধ্যে সিন্ধুদার ছোটবেলার গল্প আসে কোত্থেকে? সিন্ধুদা যেন আমার মন পড়ে ফেলল, বলল, দেখো, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু সামনের কয়েকটা দিনের মধ্যেই হয়তো তোমার সেই বন্ধুর জীবনে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ো, তোমার বন্ধুর ব্যাপারটা পুরো শুনি। এই ঘরটা সিন্ধুদার রিডিং রুম। চার দেওয়ালে প্রায় ছাদ পর্যন্ত বই ঠাসা ওয়াল র্যাক। বাড়িতে থাকলে দিনের বেশিরভাগ সময়টা সে এ ঘরেই কাটায়। সিন্ধুদার চেয়ারের পায়ের কাছে দুটো সেগুন কাঠের আর্ম চেয়ার রাখা, তারই একটাকে টেনে নিয়ে বসে পড়লাম। এরপর আজ সারাদিনের ঘটনাগুলো এক এক করে বলতে শুরু করলাম। অন্তুর আমার বাড়িতে আসা, ওর পুষ্টি, শাস্ত্রীমশাইয়ের কথা, তার অদ্ভুত কথা, পিল্লি, করাল সমন, এক এক করে সব কিছু বলে গেলাম, কিচ্ছু বাদ দিলাম না। সব কিছু শোনার পর সিন্ধুদাকে বেশ অবাক এবং একই সাথে চিন্তিত দেখালো। তার কপালের ওই চিন্তার ভাঁজ সরিয়ে অবশেষে সে বলতে শুরু করলো। তখন আমার 10 কি 12 বছর বয়স। মামার বাড়ি বেড়াতে গিয়েছি গরমের ছুটিতে। আমার মামার বাড়িটা হলো উত্তর 24 পরগনায়। তুমি গোবরডাঙ্গার নাম নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ, সেই গোবরডাঙ্গার কাছে অনেকটা জায়গা নিয়ে খোলামেলা বাড়ি। আশেপাশের বাড়ির মধ্যে বিস্তর দূরত্ব। রাত্রিরে শিয়াল টিয়াল ঘুরে বেড়ায় বাড়ির পেছনে ঝোপঝাড়ে, তাদের ছমছমে ডাক শোনা যায়। বাড়ির কিছু দূরেই একটা ছোট্ট নদী, স্থানীয় লোকেরা বলে যমুনা নদী। সব মিলিয়ে টিপিক্যাল গ্রাম যাকে বলে। বাড়িটা খুব পুরনো। আমার দাদুর বাবা 50-এর দশকে বাংলাদেশ থেকে এসে এটা কিনেছিলেন। তখন পুরো বাড়িটায় ছিল টালিতে ছাওয়া। আমার দাদু সেসব উড়িয়ে খোল নলচে বদলে দেন, বাড়ির পাকা করেন, এমনকি দোতলায় দুটো ঘরও করেছিলেন। সেই ছাদের ঘরের মাথায় চড়লে দূরে নদীটা দেখা যেত, বেশ লাগতো। কিন্তু সিন্ধুদা চুপ করে বাইরে চেয়ে রইল। মনে হয় জানলার ওপাশে ছেলেবেলার সেই নদীটাকে দেখতে পাচ্ছে। কিছুক্ষণ সেভাবেই থেকে সিন্ধুদা আবার শুরু করলো। 71-এর আগে পিছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এদেশে চলে আসেন। সে সময় আমার মামাদের বেশ কিছু আত্মীয় স্বজনও এপারে এসে ওই গ্রামেই ঠাঁই নেন। কেউ কেউ আবার আমার মামার বাড়িতে এসে ওঠেন। তাদের মধ্যে একজন ছিল ফকু, আমার মায়ের দূর সম্পর্কের ভাই। আমি বলতাম ফকু মামা। ফকু মামা বোধহয় অনাথ ছিল। তার বাড়ির সবাই খুব সম্ভবত মুক্তিযুদ্ধের সময় মারা যায়। ও কিভাবে কাঁটাতারের বেড়ার এপাশে এসে উঠেছিল সেটা অবশ্য আমার এখন আর মনে নেই। সে ছিল আমার চেয়ে বছর 15 বড়, আমার ছোট মামার বয়সী। আমার ছোট মামা আর ফকু মামা দুজন ছিল হরিহর আত্মা। ফকু মামার স্মৃতি অবশ্য আমার কাছে খুব আবছা, কারণ আমি একটু বড় হওয়ার পর আর তাকে ও বাড়িতে দেখিনি। সে কিভাবে যেন একটা কাজ জুটিয়ে ফেলে পাকাপাকিভাবে সে গ্রাম ছেড়েছিল। তবে একটা ব্যাপার আমার মনে আছে,
ফকু মামা কখনো হাসতো না। ওর ওপরের পাটির সামনের দুটো দাঁত ছিল ভাঙা, নিশ্চয়ই সেই কারণেই ওর ওরকম নাম হয়েছিল। সিন্ধুদা থামল। আমি চুপচাপ শুনছি। এখনো অবধি মূল গল্পের আশেপাশেই ঘুরঘুর করছে সিন্ধুদা। খুব সম্ভবত কোন দরজা দিয়ে ভেতরে ঢুকবে তা ঠিক করে উঠতে পারছে না। হ্যাঁ, এবার যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম সেটাই ফিরে আসি। আমার তখন 12 বছর বয়স। গরমের ছুটিতে মামাবাড়ি গিয়েছি। প্রতি বছরই যেতাম, তবে সেই বছরটা স্পেশাল, কারণ কারণ মা সঙ্গে যায়নি। বাবা আমাকে পৌঁছে দিয়ে আবার কলকাতায় ফিরে গেছে। আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম। মা থাকলে চোখে চোখে রাখতো, মা না থাকলে সাপের 5 পা যাকে বলে। পাড়ায় কিছু বাপ তাড়ানো, মায়ে খেদানো বাচ্চা কাচ্চা ছুটে যেত সেই সময়। তাদের সঙ্গে খেলে বেড়াতাম সারাদিন। খাওয়ার সময় বাড়ির কেউ একটা গিয়ে খুঁজে পেতে ধরে নিয়ে আসতো। মামার বাড়ির গ্রামের পাশেই বড় রাস্তা, গায়ে ঘাটা হয়ে সোজা বনগা চলে গেছে। একদিন খেলতে খেলতে সেই বড় রাস্তার উপর চলে গেছি। এমন সময় একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি এসে থামল। তার থেকে বেরিয়ে এলো একটা শক্তপোক্ত চেহারার লোক। ধড়াম করে দরজা লাগিয়ে জানলা দিয়ে মুখ ঢুকিয়ে সে পিছনের সিটে বসা কাউকে কিছু একটা বলল। তারপর গাড়িটা হুশ করে বেরিয়ে গেল। লোকটার বগলে একটা মাঝারি মাপের ব্যাগ আর গলায় ঝুলানো ক্যামেরা। কলকাতার বাড়িতে আমাদের ক্যামেরা ছিল, রিল ভরা ক্যামেরা। বাবার এক আমেরিকান বন্ধু একবার আমাদের বাড়ি এসেছিলেন এক অদ্ভুত ক্যামেরা নিয়ে। রিল ভরা বা ছবি ওয়াশ করার দরকারই পড়তো না। ছবি তুললে ক্যামেরা থেকেই সঙ্গে সঙ্গে ছবি প্রিন্ট হয়ে বেরিয়ে আসতো। সেই ক্যামেরাই এই লোকটার গলায় ঝুলছে। সেই দেখে খেলা ছেড়ে আমি লোকটার দিকে একটু একটু করে গেলাম। আমার সঙ্গে চোখাচোখি হতেই সে এক গাল হেসে বলল, ওমা সিন্ধু, তুই কত বড় হয়ে গেছিস, চিনতেই পারিনি। চিনতে তো আমিও পারিনি, এবার পারলাম। ফকু মামা। এই প্রথম ফকু মামাকে হাসতে দেখলাম, জড়তাহীন হাসি। ফকু মামা এখন আর ফোকলা নয়, ওপরের পাটিতে সব কটা দাঁত ঝকঝক করছে। ফকু মামা বলল, এই তো ছোট মামা বাড়িতে আছে? আমি ঢক করে ঘাড় নেড়ে বললাম, আছে, ছাতের ঘরে পড়ছে। ফকু মামা আবার একগাল হেসে বলল, বেশ, তাহলে আমি গিয়ে ওর পড়া একটু নষ্ট করি। ফকু মামা বাড়ির দিকে হাঁটা লাগালো। আমি বন্ধুদের কাছে ফিরে গেলাম, কিন্তু খেলায় আর মন বসলো না। বাবার বন্ধুর সেই ক্যামেরাটা ভালো করে দেখার ইচ্ছে ছিল। মা হাতি দিতে দেয়নি। এখানে মা নেই, ফকু মামা নিশ্চয়ই ক্যামেরায় হাত দিলে কিছু বলবে না। আমি গুটি গুটি পায়ে বাড়ি ফিরলাম। আমায় দেখতে পেয়ে দিদিমা চেঁচিয়ে বলল, এই ছামড়া, সারাদিন কোথা কোথা ঘুরিয়ে বেড়াস, তোর খিদা লাগে না? ফকু শনপাপড়ি আনছে, খাইয়ে যা। আমার তখন মিষ্টি খাওয়ার সময় নেই, আর মিষ্টির দিকে নজর দেওয়ার মতো মনও নেই। দৌড়লাম ছাদের ঘরের দিকে। গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি একবারও ওই ক্যামেরাটা ভালো করে দেখতে পারবো না? ছাদের জানলা দিয়ে সাবধানে উঁকি দিলাম। ফকু মামা আর ছোট মামা দুজনেই জানালার দিকে পিছন ফিরে বসে আছে। ছোট মামার হাতে সেই ক্যামেরা, ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। বলল, কি নাম বললি এটার? পোলারয়েড। অনেক দাম না? ফকু মামা হাসলো, তার মানে অবশ্যই অনেক দাম। ছোট মামা বলল, আচ্ছা, রিল ভরিস কোথায়? রিল না, ফিল্ম প্যাক। ফকু মামা ক্যামেরার নিচে বাক্স মতো জায়গাটা টোকা দিয়ে দেখালো। এটাকে বলে ফিল্ম ডোর। এই পাশের ল্যাচটা টিপলে ওটা খুলে যায়, তখন ওর ভেতরে ফিল্ম প্যাক পড়তে হয়। আর এই যে ফাঁকা জায়গাটা, এটা হলো পিকচার এক্সিট স্লট। এখান থেকে ছবি বেরিয়ে আসে প্রিন্ট হয়ে। ছোট মামা আবার মন দিয়ে ক্যামেরাটা দেখতে লাগলো। এখনকার দিন হলে আমরা হয়তো একটা দুটো ছবি তুলে দেখতাম। সে সময় মানুষ দামি জিনিসপত্র নিয়ে খুব সাবধানে ডিল করত, যদি খারাপ হয়ে যায়। ছোট মামা কিন্তু একবারও বলল না, চল একটা ছবি তুলে দেখি। ছোট মামা ক্যামেরা দেখতে দেখতেই প্রশ্ন করলো, তা হঠাৎ তুই এদিকে এলি? ফকু মামা প্রশ্নটা শুনে ব্যস্ত হয়ে পকেট থেকে একটা ছবি বের করে বলল, এমনি এমনি আসিনি, একটা কাজে এসেছি। এই ছবিটা দেখতো ভালো করে। একে 2-1 দিনের মধ্যে এই অঞ্চলে দেখেছিস? জানালা থেকে উঁকি দিয়ে খুব একটা বোঝা গেল না ছবিটা। ছোট মামা সেটা ভালো করে দেখতে দেখতে বলল, এ আবার কি?
ই কেমন চেহারা, মুখ ভর্তি দাড়ি, গায়ে ময়লা জামা কাপড়, এ তো কোনো পাগল বলে মনে হচ্ছে। তুই এর খোঁজে এসেছিস? ফকু মামা কাঁধ ঝাঁকাল। রুজি রুটি ভাই, রুজি রুটি, কিচ্ছু করার নেই। অফিস যা কাজ দেবে তাই তো করতে হবে। ছোট মামা অবাক হয়ে বলল, তোর অফিসের কাজ পাগল খোঁজা? আগের বার যে বলেছিলি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি না কোথায় যেন একটা কাজ করিস। ফকু মামা হেসে বলল, ইনভেস্টিগেশন এজেন্সি মানে কি শুধুই গোয়েন্দাগিরি করা? এসব কাজও করতে হয়। এই কাজটা অবশ্য বাইরের কোনো দেশের ক্লায়েন্টের তরফ থেকে আমার এজেন্সির কাছে এসেছে। আর যেহেতু এই অঞ্চলটা আমার খুব চেনা, তাই আমার ভারী দায়িত্ব এসে পড়েছে। ছোট মামা একটু হেসে ছবিটা দেখিয়ে বলল, এরকম পাগল আমাদের প্রতিটা পাড়ায় একটা করে থাকে। সাহেবদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? আমাদের রেসিডেন্ট পাগলদের পেছনে পড়েছে কেন? এদের দিয়ে কি কোনো এক্সপেরিমেন্ট করবে নাকি? নাকি এ কোনো দাগি আসামি যে ছদ্মবেশ নিয়ে পালিয়েছে? ফকু মামা একটু চুপ করে থেকে বলল, এই বিষয়ে খুব বেশি কিছু বলা উচিত নয়, তবে তোকে বলেই বিশ্বাস করে বলছি, এই কাজটা সাহেবদের তরফ থেকে নয়, এসেছে আফ্রিকার কোনো দেশ থেকে। আফ্রিকা? ছোট মামা তো হাঁ, গলাটা আরো কয়েক ধাপ নামিয়ে ফকু মামা বলল, ছবিতে যে লোকটাকে দেখছিস, সে যে কোনো সাধারণ পাগল নয়, আর ও কোনো দাগি আসামিও নয়। ওর হাতে যে লতা পাতা মরার খুলি আঁকা কাঠের পাটা দেখছিস, ওটা নাকি একটা বিশেষ বাক্সের ঢাকনা। আফ্রিকার কোনো এক দেশের আদিবাসীরা নাকি ওরকম বাক্সের মধ্যে একটা ছোট কলসি পুড়ে মাটিতে পুঁতে রাখে। কাঠের বাক্সে কলসি পুড়ে মাটিতে পুঁতে রাখে? কেন? কলসিতে কি থাকে? গুপ্তধন? ফকু মামা হতাশ গলায় বলল, অত সব আমি জানি না, আমায় শুধু লোকটাকে ট্র্যাক করতে বলা হয়েছে। লোকটাকে ধরতে পারলে সেই বাক্সের খোঁজ পেতেও অসুবিধা হবে না আশা করি। কিন্তু এত বড় জায়গায় একটা লোককে খুঁজে বের করবি কি করে? আর লোকটা যে এই অঞ্চলেই আছে তারই বা নিশ্চয়তা কোথায়? হতে পারে সে হয়তো কিছুদিন আগে এখানে এসেছিল, কিন্তু তোর জন্য সে কি এখনো এখানেই পড়ে থাকবে? কোনো ক্রিমিনাল হলেও না হয় হতো, কিন্তু একটা পাগলের লোকেশন কি আর খুঁজে পাওয়া যায়? বলছি, সেটাও এক আজব গল্প। শুনেছি লোকটাকে প্রথম ট্র্যাক করা হয় বেলুচিস্তানের কোথাও একটা, সেটা প্রায় 30-40 বছর আগে। তারপর ভারত নেপাল বর্ডারের কাছে ছোট্ট একটা গ্রামে। এটাও প্রায় বছর 10 আগেকার কথা। এছাড়াও আরও নানান জায়গায় আমরা তার কথা শুনে এসেছি। লোকটা ভারত ভ্রমণ করে বেড়াচ্ছে, এতে অসুবিধা কোথায়? ব্যাপারটা তো সহজ নয়। প্রতিবারই একে যেখানে যেখানে দেখা যাচ্ছে সেখানে কোনো গোপন তান্ত্রিক ক্রিয়া চালিয়েছে সে। আর প্রত্যেকটা কেসেই কোনো না কোনো মৃত্যু বা ওই জাতীয় কোনো ঘটনা ঘটতে দেখা গিয়েছে। তান্ত্রিক ক্রিয়া? মৃত্যু? হ্যাঁ, বেলুচিস্তানের ব্যাপারে বিশেষ কিছুই জানতে পারিনি, কিন্তু ভারত নেপাল বর্ডারের যে গ্রামের কথা বললাম, সেখানকার শ্মশানে পিশাচ সাধনা চলছিল। হ্যাঁ, তারপর? কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকটা এদের কাছাকাছি গিয়েও আবারও কোনো অজ্ঞাত কারণে ফিরে চলে আসে। ছোট মামা কোনো মতে ঢোক গেলে নিয়ে বলল, তুই এত সব কি করে জানলি? এগুলো অফিস থেকে আমাকে ব্রিফ করা হয়েছে। তার সঙ্গে এটাও জানানো হয়েছে এই লোকটাকে শেষবার বাদুড়িয়া শ্মশানের কাছে দেখা গেছে, এবং সেটাও 3-4 মাস আগে। বাদুড়িয়ায় কেন? বলছি। একটু দম নিল ফকু মামা। বাদুড়িয়ায় ওকে দেখা গেছে ঠিকই, তবে আমরা মনে করছি লোকটা এদিকেই আসছে, মানে বাউরটার কাছে। ওই অঞ্চলে বড় জলাশয়কে বাঁওড় বলে। ফকু মামা যে বাঁওড়ের কথা বলছে সেটা আমি দেখেছি। ছোট মামাই কোনো একদিন নিয়ে গিয়েছিল। ইংরেজি ইউ অক্ষরের মতো বিশাল জলাশয়। পরে বড় হয়ে জেনেছি ওটা হলো যাকে বলে ওই অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বা ইংরেজিতে যাকে আমরা বলি অক্সবোলাক। ওতল্লাটে ওরকম হ্রদ বেশ কয়েকটা আছে। এখন অবশ্য তার আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে, কিন্তু তখন ভীষণ রকমের সুনসান আর জঙ্গলে ঢাকা ছিল জায়গাটা। দিনের বেলাতেও গা ছমছম করত। ছোট মামা বলল, তা বাঁওড়ের জঙ্গলের কাছে লোকটার কি কাজ?
ওখানেও কি কিছু তান্ত্রিক ক্রিয়াকলাপ হবে নাকি? ঠিক বলেছিস, কিছু সাধু এই বাওড়ের ধারে জঙ্গলে বেতাল তৈরি করছে বলে খবর আছে আমাদের কাছে। বেতাল? বেতাল কি? এ কি সেই বেতাল পঞ্চ? আমিও এসব বিষয়ে খুব একটা বেশি কিছু জানি না, তবে এটুকু বুঝি পিশাচ বেতাল এসব খুব ভয়ানক জিনিস। অনেক সময় কারো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এসব তৈরি করা হয়। এরপর বেশ কিছুক্ষণ দুজনেই সব চুপ করে রইল। ততক্ষণে পিশাচ টিশাচ শুনে জানলার পাশে দাঁড়িয়ে আমার তো ঠ্যাং কাঁপছে। মনে হচ্ছে কেউ যেন ঠিক আমার পিছনেই আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি পালিয়ে দিদিমার কাছে চলে যাই। কেন যে মরতে আড়ি পাততে গিয়েছিলাম, এর চেয়ে নিচে বসে সোনপাপড়ি খেলেই ভালো হতো। ফুকুমামা হঠাৎ উঠে পড়ল, বলল, চলি রে, তুই একটু চোখ কান খোলা রাখিস, আমাদের লোকজনও খবর রাখছে। আমি পারলে আবার 2-1 দিন পরে আসবো, কিছু দেখলে ঠেকলে জানাস কিন্তু। ফুকুমামা যেতে যেতে ঘুরে দাঁড়ালো, বলল, আর একটা কথা, লোকটাকে খুঁজে পেলেও খুব কাছে যাওয়ার দরকার নেই। আমার বলতে খুবই অদ্ভুত লাগছে, কিন্তু মনে হয় লোকটার কিছু অলৌকিক শক্তি আছে। সে খুবই অল্প সময়ে অনেকটা পথ পাড়ি দিতে পারে, চোখের নিমেষে উধাও হয়ে যেতে পারে। এগুলো অবশ্য ক্লায়েন্ট বলেনি, আমরা যারা ফিল্ডে কাজ করছি তাদের অনুমান, তাই একটু সাবধানে। ছোট মামা চোখ বড় বড় করে বলল, ওরে বাবা, সাবধান বলে সাবধান! রাস্তায় ওরকম কাউকে দেখতে পেলেই আমি সোজা চোঁচা দৌড় দিয়ে বাড়িতে ঢুকে পড়ব। এখন তুই আমায় যা বললি, আমার তো বাড়ি থেকে ভয় লাগছে। ফুকুমামা হাসল, চিন্তা নেই, ওকে রাস্তাঘাটে দেখতে পাওয়ার চান্স অত্যন্ত কম, দেখতে পেলেও ধরতে পাওয়ার চান্স আরও কম। তাই তো এই ক্যামেরাটা বগল দাবা করে ঘুরে বেড়াচ্ছি। যদি একটা ছবিও তুলতে পারি। আসলে লোকটা লুকিয়ে থাকতে জানে, সাধারণত মানুষের সামনে বা লোকালয়ে আসে না। খাবার দাবার জোটায় কী করে কি জানে। তুই আর কোনো ভালো কাজ পেলি না? এসব পিশাচ বেতাল তান্ত্রিক এসব নিয়ে ঘাটাঘাটি করা কি ভালো কাজ? যাকে এইসব কথা তুই আবার বাড়িতে বলতে যাস না জানি। পাগল, এসব জানতে পারলে মা তোকে আর ঢুকতেই দেবে না বাড়িতে। হয়তো হয়তো এই বাড়ি ছেড়েই পালাবে। দুজনেই হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। জানালার পাশে দাঁড়িয়ে থাকা আমাকে খেয়ালই করলো না। সিন্ধুদা এই অবধি বলে আমার দিকে তাকালো। তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ ধান ভানতে শিবের গীত গাইছি কেন বলে। সত্যিই কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানতে এসেছিলাম পিল্লি নিয়ে, এখনও তো সেই বিষয়ে কোনো কথাই উঠল না। আমায় চুপ করে থাকতে দেখে সিন্ধুদা বলল, দাঁড়াও, আরো কিছুটা বলি, তবেই তো ব্যাপারটা পরিষ্কার হবে। ফকুমামা সেই লোকটাকে খুঁজে পেয়েছিল কিনা জানি না, তবে আমি পেলাম ঠিক তার পরদিন দুপুরবেলায়। সিন্ধুদা আবার বলতে শুরু করলো। দিনটা অবশ্য শুরু হয়েছিল খুব অদ্ভুতভাবে। পাশের পাড়ার কুণ্ডু বাড়িতে একজন বয়স্ক মানুষ মারা গেছেন। ভদ্রলোক এলাকায় বেশ পরিচিতও ছিলেন, সবাই ছোটবাবু ছোটবাবু বলতো। তা সেই ছোটবাবু ভদ্রলোক মাঝরাতে ছাদে উঠেছিলেন হাওয়া খেতে। সেখান থেকে কিভাবে যেন নিচে পড়ে যান। যারা সেখানে গিয়েছিল তারা পর্যন্ত লাশের অবস্থা দেখে একেবারে শিউরে উঠেছে। ঘাড়টার মোটকে নাকি একেবারে জাতা অবস্থা। ছোট জায়গা, যা হয়। সারাটা সকাল সেই ছোটবাবুকে নিয়েই মেতে রইল বা সরগরম হয়ে রইল সেই এলাকা। প্রথমে তার মৃত্যু নিয়ে, তারপর পুরো আলোচনাটাই ঘুরে গেল টাকা পয়সার দিকে। ভদ্রলোক নাকি অকৃতদার ছিলেন এবং তার ছিল বিপুল সম্পত্তি। তার কোনো এক ভাইপো নাকি সেই সম্পত্তি পাবে। ডেড বডির বর্ণনার সময়টুকু আমি খুব আগ্রহ দিয়ে শুনছিলাম। বিষয় বদলে যেতেই আমি উৎসাহ হারিয়ে খেলতে চলে গেলাম। খেলতে গিয়ে সব মাথা থেকে বেরিয়ে গেল। ছোটবাবুর লাশ, মটকানো ঘাড়, সব। ধীরে ধীরে সকাল গড়িয়ে দুপুর হলো। গ্রীষ্মের ঝিমঝিমে দুপুর যাকে বলে। বন্ধুরা সব খেলে টেলে বাড়ি ফিরে গেছে এক এক করে, আমি খালি যাইনি। আসলে উত্তর কলকাতার ঘিঞ্চি এলাকার মানুষ আমি। গ্রামে গিয়ে পড়লে কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে যেতাম। চারিদিক যেন চুপচাপ, কোনো হইহট্টগোল নেই। মাঝে মাঝে কর্কশ শব্দে দাঁড়কাক ডেকে উঠছে। উত্তর 24 পরগনার ওই অঞ্চলে প্রচুর দাঁড়কাক, কুচকুচে কালো। তাদের চেহারা বা গলার স্বর সবই আমাদের শহরের ওই পাতিকাকের দ্বিগুণ। আমি সবই দেখতাম অবাক হয়ে। আমাদের বাড়ির পশ্চিম দিক বরাবর কিছুটা গেলে একটা ডোবা মতো ছিল, আগাছা আর ওই ঝুপসি ঝুপসি জঙ্গলে ঘেরা ভরাট একটা জায়গা। তবে সেখানে একটা কামরাঙা গাছ আর একটা পেয়ারা গাছও ছিল।
আমি হেলে দুলে বাড়ি ফেরার সময় প্রতিদিনই একবার ঢু মেরে আসতাম সেখান থেকে। পারলে কিছু ওই কামরাঙা আর পেয়ারা কুড়িয়েও নিতাম। সেদিনও গাছতলা থেকে কামরাঙা কুড়োচ্ছি, এমন সময় মনে হলো ডোবার পাশের ঝোপের আড়াল থেকে কেউ যেন কথা বলে উঠল। এমন অসময়ে এখানে আজ অবধি কাউকে তো আসতে দেখিনি, তাহলে কে কথা বলছে? খুব কৌতূহল হলো। যে কটা কামরাঙা হাতে ছিল সেগুলোকে প্যান্টের পকেটে চালান করে নিয়ে পা টিপে টিপে এগিয়ে গেলাম ঝোপটার দিকে। বৈশাখ মাস, ডোবার জল তলানি ছুঁই ছুঁই, চারপাশের পাড় নেমে গেছে ঢালু হয়ে। সেই ঢালু পাড়ের খাঁজে একটা ঝোপের ধারে বসে আছে লোকটা। পাশে রাখা একটা লতা পাতা খোদাই করা কাঠের পাটা, কারুকার্যের মাঝে যেন একটা মরার খুলিও আমি দেখতে পেলাম। আমার বুকটা ঢেপ ঢেপ করে উঠল। যখন ভাবছি এবার পিঠ টান দেবো কিনা, তখনই লোকটা ঘড়ঘড়ে গলায় বলে উঠল, আজু আজু আজু। ছোটবেলার ঘটনা, অথচ এখনো যেন স্পষ্ট মনে আছে। ওই নির্জন জঙ্গলে জায়গায় অর্থহীন কতগুলো শব্দ শুনে গায়ে আমার কাঁটা দিয়ে উঠেছিল। কেমন যেন মন্ত্রোচ্চারণের মতো করে বলা শব্দগুলো, ঠিক মনে হচ্ছে যেন কাউকে ডাকছে। আশ্চর্য ব্যাপার, কিছুক্ষণের মধ্যে ডোবার সবচেয়ে জলে হালকা ঢেউ তুলে কান কোয়ে হেঁটে উঠে চলে গেল মাঝারি মাপের কই মাছ। জলের বাইরে বেরিয়ে মাছটা থমকে গেল, যেন কারো নির্দেশের অপেক্ষা করছে। লোকটা আবার তেমনি ঘড়ঘড়ে গলায় ডাকলো, আজু আজু আজু। এই ডাকটার জন্য যেন অপেক্ষায় ছিল মাছটা। এবার সে ছটফট করে উঠেই আবার কান কোয়ে ভর দিয়ে হাঁটা শুরু করলো। ঢালু পাড় বেয়ে সোজা উঠে এলো একেবারে লোকটার পায়ের সামনে। লোকটা অমনি পাশ থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে বেশ কয়েকটা বাড়ি মেরে প্রথমে মাছটাকে খতম করে দিল, তারপর খেতে শুরু করলো। কাঁচা? হ্যাঁ, কাঁচা। সেই দেখে আমি আর দাঁড়াইনি, এক দৌড়ে ফিরে এসেছিলাম বাড়িতে। তারপর যে কদিন আর মামা বাড়িতে ছিলাম, বাড়ির বাইরে আর পাই রাখিনি। কেমন যেন চুপচাপ হয়ে থাকতাম। মনে হতো ছোট মামাকে বলি ঘটনাটা, কিন্তু কখনো সে কথা বলতে পারিনি। ভয় হতো, এ কথা জানাজানি হলে যদি মার খাই, যদি সবাই ভয় পেয়ে যায়, যদি ছোট মামা জানতে চায় আমি কেন সেদিন হাঁড়ি পেতেছিলাম। তারপর থেকে প্রতি বছর আমি মামার বাড়িতে এলেও ওই ডোবাটার দিকে ভুল করেও যেতাম না। এত ভয় পেয়েছিলাম যে কি বলবো। সেই ভয় কাটাতে অনেক সময় লেগেছিল আমার। সিন্ধুদা আবার থামল। তারপর আমার ভ্যাবাচাকা খাওয়া মুখের ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ভাগ্যিস ভয় কাটাতে সময় লেগেছিল। তাই ঘটনাটা অনেক বড় হওয়ার পরেও প্রায় স্পষ্ট মনে ছিল আমার। কে বলতে পারে, হয়তো অকাল্টের ব্যাপারে আমার উৎসাহ সেটাই ছিল অন্যতম কারণ। সিন্ধুদা এবার প্রসঙ্গ বদলালো। বছর 10 আগেকার কথা। আমি তখন ভুডু নিয়ে খুব উৎসাহী। ভুডু কি জানো তো? ওই যে পুতুলের গায়ে ছুঁচ ফুটিয়ে হাসলো সিন্ধুদা। হ্যাঁ, ঠিক বলেছ। ভুডু বলতে বেশিরভাগ মানুষ সেটাই বোঝেন বটে। আসলে ভুডু শব্দটা এসেছে ভডুন থেকে। পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া, বেনিন এই সব দেশে ফন বলে একটা ভাষা আছে। সেই ভাষায় ভডুন মানে হলো আত্মা বা স্পিরিট। 17th আর 19th সেঞ্চুরিতে যখন আফ্রিকা থেকে দলে দলে লোক ধরে এনে কৃতদাস বানানো হতো, তখনই কোনোভাবে ওই ভডুন ব্যাপারটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতি দেশে গিয়ে পৌঁছায়। সেখানেই এর নাম হয় ভুডু। এ তো গেল ইতিহাস, তবে ভুডুর অনেক রকম ভেদ আছে। সেই সব নিয়ে পড়তে গিয়েই আমি প্রথম ভুডু কলসির ব্যাপারটা জানতে পারি। ভুডু কলসি? হ্যাঁ, নাইজেরিয়ার ইবো আদিবাসীদের কোনো শাখা তান্ত্রিক প্রক্রিয়ায় এই ভুডু কলসি বানাতো একসময়। বলা হয় ইবোদের ওঝা বা বোকোরা কোনো মৃত মানুষের আত্মাকে একটা পোড়ামাটির কলসির মধ্যে কয়েদ করে রাখতে জানতো। এভাবে কলসিবদ্ধ হয়ে সেই আত্মা থেকে যেত বহু বছর, যতদিন না সে কোনো মৃত শরীর পায় দখল করার জন্য। ধুস, যত সব আজগুবি কথা, এ আবার হয় নাকি? আমি আর হাসি চাপতে পারলাম না। সিন্ধুদা কথাটা গায়ে মাখল না, বলল, কিন্তু কোনো বোকোর আত্মাকে কলসিতে কয়েদ করলে হতো বিপদ। সেই আত্মা খুবই শক্তিশালী, সে জীবন্ত শরীরকেও দখল করার ক্ষমতা রাখে।
সে মানুষকে ঘুমের মধ্যে দেখা দিতে পারে, বেশ কিছু অলৌকিক কাণ্ড কারখানাও করতে পারে কলসিটাকে ভেঙে ফেলার জন্য। আর কলসি ভেঙে গেলেই সে সামনে যাকে পায় তার শরীরে ঢুকে আশ্রয় নেয়। সেই মানুষের তখন প্রচুর অলৌকিক ক্ষমতা তৈরি হয়, তবে শরীরটা তার আর নিয়ন্ত্রণাধীন থাকে না, সেটা তখন সেই আত্মার কবজায় থাকে। এই ধরনের শক্তিশালী আত্মার কলসি ইভোরা খুব সাবধানে একটা মন্ত্রপুত কাঠের বাক্সের মধ্যে পুরে ভালো করে ডালা আটকে মাটিতে পুঁতে রাখে। কানাডিয়ান মিউজিয়াম অফ হিস্ট্রিতে এরকম একটা বাক্স দেখেছিলাম একবার, সাধারণ কাঠের বাক্স, কিন্তু তার ডালাটা ঠিক যেমনটা সেই ডোবার পাড়ে বসা লোকটার কাছে ছিল। এক্স্যাক্টলি। সিন্ধুদার চোখ উজ্জ্বল হয়ে উঠল। খুব সম্ভবত লোকটা কোনোভাবে ওই বাক্সে থাকা কলসি থেকে ওই আত্মাকে মুক্ত করে ফেলেছিল। তারপর ভুডু কলসির আত্মা ওর শরীরটাকে দখল করে নিয়েছে। ওহ কামন সিন্ধুদা, এটা 2019 সাল। সিন্ধুদা হেসে বলল, হ্যাঁ, অবিশ্বাস করতে চাইলে করতেই পারো। এরকম আর একটা গল্প বলি। মাঝখানে হাইতিতে খুব হইচই পড়ে গিয়েছিল, কারা যেন কবর থেকে তাজা মরা সরিয়ে ফেলছে। সবই মোটামুটি নিশ্চিত যে এগুলো বডি পার্ট স্মাগলারদের কাজ, কিন্তু অকাল্ট নিয়ে কাজ করা কিছু লোকের মত ছিল ভিন্ন। তারা বলেছিল এ কাজ হাইতির একটা সিক্রেট সোসাইটির। তাদের নামটাকে ফ্রেঞ্চ থেকে বাংলা করলে দাঁড়ায় মৃতের উপাসক। এখানে আমি সিন্ধুদাকে থামিয়ে দিয়ে বললাম, যাদের নাম মৃতের উপাসক তাদের তো উপাসনার জন্য মৃতদেহ লাগবেই, আর সেই মৃতদেহ তো আর এমনি এমনি কেউ দেবে না, কবর খুঁড়েই চুরি করতে হবে। এতে অবাক হবার কি আছে? ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। অনেকের মতে এই সিক্রেট সোসাইটি সেই মরাগুলো নিয়ে শুধু উপাসনাই করছে না, তৈরি করছে একটা গোটা সৈন্য দল। মৃতদেহ নিয়ে সৈন্য দল? আরে হেসো না, হেসো না। তুমি হয়তো বিশ্বাস করো না, কিন্তু যারা বিশ্বাস করে তারা ভয় একদম কাঁটা হয়ে আছে। তারা মনে করে এই মৃতের উপাসক দলে ভুডু বিদ্যায় পারদর্শী বেশ কিছু বোকো আছেন। তারা ভুডু কলসির ভিতরে কয়েক থাকা আত্মাকে কবর খুঁড়ে তুলে আনা সেই মৃতদেহের মধ্যে ঢুকিয়ে দিয়ে মৃতদের আবার জাগিয়ে তুলছেন। এই বেঁচে ওঠা মৃতদেহগুলোর কোনো নিজস্ব চিন্তা ভাবনা নেই। এরা অনেকটা ওই জম্বির মতো, কিন্তু আজ্ঞাবহ। বোকো যা করতে বলবে তাই এরা করবে। আমি আর থাকতে পারলাম না, বললাম, এসব কি বিশ্বাস করা সম্ভব? সম্ভব নয় বলেই তো অনেকে অবিশ্বাস করেন। কেউ কেউ মনে করেন এই বোকোরা আসলে ঠকবাজ, মরা মানুষ বাঁচানো স্রেফ ফালতু কথা। তবে আসলে পাফার মাছের বিষ ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়। পাফার মাছের বিষ? পাফার মাছের বিষ আসলে নিউরোটক্সিন। কোনো জীবিত মানুষের উপর সেটা প্রয়োগ করলে নাকি সেই মানুষ জড়বুদ্ধি এবং আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তখন তার আচার আচরণ অনেকটা ওই জম্বিদের মতোই হয়ে যায়। হ্যাঁ, এইটা কিছুটা বিশ্বাসযোগ্য। আমিও আগে সেটাই বিশ্বাস করতাম বা মনে করতাম, কিন্তু ইবোদের ভাষা নিয়ে কিছুটা ঘাটাঘাটি করার পর আমি একেবারে চমকে গেলাম। সিন্ধুদা স্থির দৃষ্টিতে আমাকে দেখতে দেখতে বলল, ওই লোকটা পুকুর পাড়ে বসে কি বলছিল মনে আছে? হ্যাঁ, আজু 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 এইরকম কিছু একটা। ইবোদের ভাষায় আজু মানে মাছ। এবার আমার মুখ দিয়ে একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে এলো। হ্যাঁ? সিন্ধুদা বলল, এবার বলো তো, উত্তর 24 পরগনার গ্রামে বসে একটা লোক নাইজেরিয়ার আদিবাসীদের ভাষা কি করে শিখল? নাইজেরিয়ান ভুডু বাক্সের ডালাই বা সে পেল কোথায়? আমি চুপ করে রইলাম। এই পুরো ব্যাপারটা নিয়ে আমি পরে অনেক ভেবেছি। আমার ধারণা, ভুডু কলসির আত্মা যখন ওই লোকটার শরীর দখল করে নেয় তখন সেই লোকটা ছিল জীবিত। সেই জন্যই ওর আচার আচরণ ঠিক জম্বির মতো নয়। ওর খিদে পায়, ও কথা বলতে পারে, ও নিজেকে লুকিয়ে রাখতে পারে। তার মানে ওকে কিন্তু একেবারে জড়বুদ্ধি বলা যাবে না। আবার ভেবে দেখো, এত বছর ধরে লোকটা ভারতের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, দেখতে একই রকম আছে, অর্থাৎ ওকে জরা গ্রাস করেনি। তুমি ভাবতে পারছো সৈনিক হিসেবে এমন মানুষ কতটা দামি হতে পারে মৃতের উপাসকদের কাছে? আমি যদি খুব একটা ভুল অনুমান না করে থাকি, তাহলে ফকুম আমার এই আফ্রিকান ক্লায়েন্ট খুব সম্ভবত হাইতির ওই সিক্রেট সোসাইটি। কালো মানুষ হলেই সবাই আফ্রিকান ভেবে নেয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সিন্ধুদার কাছে এর আগেও অনেক ভূতের গল্প শুনেছি, কিন্তু সেগুলো গল্পই।
সেই গল্প নিয়ে মজা করলে সিন্ধুদা কিচ্ছু মনে করে না, বরং হাসে। আজকের ঘটনাটা যেহেতু ওর নিজের জীবনের ঘটনা, তাই বোধহয় কিছু বললে পার্সোনালি নিচ্ছে। সিন্ধুদা ধীরে ধীরে বলল, তুমি পিল্লি সম্বন্ধে জানতে এসেছিলে না? এবার শোনো। পিল্লি এক ভয়ানক সিংহলী দানব, অসম্ভব শক্তিশালী। কারো জন্য একবার পিল্লি তৈরি করা হলে তাকে আর ফেরাবার কোনো উপায় নেই। পিল্লি তাকে মেরেই শান্ত হবে। যদি সে তা না পারে, কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, তাহলে ফিরে গিয়ে যে তাকে তৈরি করেছে তাকে মারবে। পিল্লি সাধনা ভীষণ গোপনীয় ব্যাপার, খুব বেশি কিছু এর সম্বন্ধে জানা যায় না। শুনেছি নাকি প্রায় 18 রকমের পিল্লি হয়। সাধারণত কোনো মানুষ বা পশুর মৃতদেহ লাগে পিল্লি তৈরি করতে। সেগুলোর আবার আলাদা আলাদা নামও আছে। মৃত সাপ ব্যবহার করা হয় নাগ পিল্লির ক্ষেত্রে, কুমার পিল্লির ক্ষেত্রে অল্প বয়সী ছেলে বা কন্যা পিল্লির ক্ষেত্রে কোনো বাচ্চা মেয়ের সব। এমনই গজ পিল্লি, সিংহী পিল্লিও আছে। শুধু তাই নয়, কুকুর, বুনো শুয়োর, মায় মুরগি বা জোনাকি দিয়েও পিল্লি বানানো যায়। ব্যাস, এর বেশি কিছু মনে পড়ছে না এই মুহূর্তে। অনেকদিন আগে পড়েছিলাম তো। ও হ্যাঁ, আর একটা কথা পড়েছিলাম। পিল্লি তৈরি করার সময় বট গাছের কাঠ দিয়ে বাক্স বানিয়ে তাতে সেই শবদেহ রাখতে হয়। আমি আবার সোজা হয়ে বসলাম। বট কাঠের বাক্স? বুড়ো জ্যোতিষী আজ সকালেই বট কাঠের বাক্সের কথা বলেছিলেন। সেটা এত কথার মধ্যে ভুলেই গিয়েছিলাম। সিন্ধুদা বলল, আচ্ছা, তোমার ওই বন্ধুর কি অনেক শত্রু? ওর মতো ছেলের শত্রু থাকা অসম্ভব। ভীষণ ভালো ছেলে। কিন্তু এর সঙ্গে তোমার ছেলেবেলার সেই ঘটনার কি সম্পর্ক, সেটা তো বুঝলাম না। সম্পর্ক আছে। মনে করে দেখো, ফকু মামা কি বলেছিল। সেই লোকটাকে যেখানে পিশাচ বা বেতাল সাধনা হচ্ছে তার কাছাকাছি দেখা যেত। কিন্তু তার সঙ্গে ইবদের মধ্যে কথিত আছে, একবার যদি কলসির আত্মা কোনো শরীর দখল করে নেয়, তাহলে তার দেহ থেকে নিষ্কৃতি পাওয়া অসম্ভব। প্রায় আত্মা সেই শরীরটাকে শত শত বছর বাঁচিয়ে রাখবে, যদি না সেই আত্মার সমান বলশালী কোনো অন্য শক্তির সঙ্গে তার লড়াই হচ্ছে। বোঝাই যাচ্ছে এই লোকটি সবসময় চেষ্টা করেছে বেতাল বা পিশাচের মতো কোনো ভয়াবহ শক্তির মুখোমুখি হতে। কেউ তাকে পথ দেখিয়ে নিয়ে গেছে সেই অবধি, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা সেই শক্তির মুখোমুখি হয়নি, কোনো কারণে সে ফিরে এসেছে। মানে এরা যদি কখনো কোনো বড় শক্তির মোকাবিলা না করে, কখনো এদের মুক্তি হবে না, মৃত্যু হবে না? ওরা অমর হয়ে থেকে যাবে এই পৃথিবীতে, আর এইভাবেই তারা চিরকাল যাযাবরের মতো চলতে থাকবে? সিন্ধুদা এর কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে একবার হাসলো। স্টাডি টেবিলে একটা জলের বোতল রাখা ছিল, সেটা থেকে এক ঢোক খেলো, তারপর বলল, জানো, অতি অদ্ভুত ব্যাপারটা হয়েছে আজ সকালে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, অকাল্ট ম্যানিয়াক্স বলে। সেই গ্রুপে আজ একটা অদ্ভুত ছবি পোস্ট হয়েছে। যে লোকটা ছবি পোস্ট করেছে সে পেশায় রিপোর্টার। অজয় নদীর চর থেকে বেআইনিভাবে বালি তোলা হয়, জানো তো? ওই লোকটা তার ছবি তুলতে গিয়েছিল। তখনই সে একটা অদ্ভুত লোককে দেখে। জট পাকানো এক মাথা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল, শত ছিন্ন পোশাক। হনহন করে বর্ধমানের দিক থেকে হেঁটে এসে অজয়ের চর পেরিয়ে বীরভূমে ঢুকে গেল। সেই রিপোর্টার ভদ্রলোক লোকটার ছবি তুলে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে লিখেছে, এ নিশ্চয়ই কোনো তান্ত্রিক। কি বলেন বন্ধুরা? ছবিটা দেখে আমি তো অবাক। এ তো সেই লোক যাকে আমি ছোটবেলায় গোবরডাঙ্গায় দেখেছিলাম। ডোবার পাশে বসে মাছ ধরে কাঁচা খাচ্ছিল। আশ্চর্য, সে এখনো একই রকম আছে দেখতে। একই রকম হাতের সেই মরার খুলি খোদাই করা কাঠের পাটাটাও রয়েছে আগের মতোই। সিন্ধুদা নিজের ডান পায়ের ক্রেপ ব্যান্ডেজে হাত বুলিয়ে নিয়ে হতাশ গলায় বলল, জীবনে কোনোদিনও আমার এত অসহায় লাগেনি। আজই পাটা মচকাতে হলো। পাটা যদি ঠিক থাকতো তাহলে আমি এতক্ষণে এখানে বসে বসে তোমায় গল্প না শুনিয়ে বীরভূমের দিকে দৌড়াতাম। আমি কি বলবো বুঝতে না পেরে বোকার মতো চুপ করে রইলাম। সিন্ধুদা বলল, তুমি আর দেরি করো না, তোমার বন্ধুর ভীষণ বিপদ। তুমি এক কাজ করো, কাল সকালেই কোনো ট্রেন ধরে বীরভূমে যাও। আমি কি করতে পারি? আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। সিন্ধুদা হিস হিসে গলায় বলল, তোমার বন্ধুকে মারতে সত্যি কেউ পিল্লি তৈরি করেছে। সে হতে পারে তার পরিবারের কেউ, কিংবা কোনো ব্যবসায়ী শত্রু। তা না হলে ওই অদ্ভুত লোকটাকে আশেপাশে দেখা যেত না। পিল্লি তৈরি করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর পিল্লির মাত্র কয়েক ঘন্টা সময় লাগে লোকটাকে খুঁজে বের করে মারতে। তাই
তাই তোমার বন্ধু যখন বেঁচে আছে তখন ধরে নেওয়াই যেতে পারে পিল্লি সাধনা এখনো শেষ হয়নি। তবে খুব বেশি সময়ও বোধ হয় হাতে নেই। এখন তুমি... আমার এসব ব্যাপারে কতটুকুই বা ক্ষমতা, আমি কি বা করতে পারি? সিন্ধুদা দৃঢ় গলায় বলল, তুমি আমি কিছুই করতে পারবো না, তবে লোকটা হয়তো করতে পারবে। তোমার প্রথম কাজ হবে ওই গ্রামে গিয়ে ওই ভুডু বাক্সের ডালা হাতে লোকটাকে খুঁজে বের করা। আমার অনুমান যদি সত্যি হয় তাহলে পিল্লিকে আটকানোর ক্ষমতা আছে একমাত্র ওই লোকটারই। কথায় কথায় বেশ রাত্রি হয়েছে। আমি হতবাকের মতো উঠে পড়লাম চেয়ার ছেড়ে। সিন্ধুদা কট করে টেবিল ল্যাম্পটা অফ করলো। তোমার বন্ধুকে আজ রাত্রিটা কোনো একটা শক্তপোক্ত দরজাওয়ালা ঘরে শুতে বলো। পাহারায় কাউকে বসাতে পারে, তাতে অবশ্য লাভ কিছু হবে না বলেই মনে হয়। শুনেছি পিল্লি নাকি তার আর তার শিকারের মাঝে যারা যারা আসে বাধা হিসেবে, তাদের নাকি সবাইকে নির্মমভাবে হত্যা করে শিকার অবধি পৌঁছায়। আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সিন্ধুদার টেবিল ল্যাম্প জ্বলতে নিভতে থাকলো কট কট করে। 10:10 শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর স্টেশনে পৌঁছলো 12:25। প্রায় রাইট টাইমই বলা যায়। 1 নম্বর প্ল্যাটফর্মের ছোট গেট দিয়ে বেরিয়ে দেখি অন্তু দাঁড়িয়ে আছে। কিছু দূরে ওর ঢাউস লাল গাড়িটা পার্ক করা। আমায় দেখেই অন্তু বলল, আরে চল চল, খুব খিদে পেয়েছে, ওই মহামায়া হোটেলে কাতলা মাছের পেটি দিয়ে ভাত খাবো। অন্তুকে দেখে আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। কাল রাত্রিরে সিন্ধুদার বাড়ি থেকে ফেরার পর থেকে আমি কম করে 1000 বার অন্তুকে ফোন করার চেষ্টা করেছি। রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। আজ সকালে এমনকি ট্রেনে উঠেও চেষ্টা করেছি, বার কত পাইনি। শেষে মেসেজ করে দিয়েছিলাম যে আমি আসছি। মনে মনে একটা দুশ্চিন্তা চলছিল কাল থেকেই। যদিও সিন্ধুদা যে কথাগুলো বলেছে তার এক বর্ণ বিশ্বাস করা কঠিন, অন্তত আমার পক্ষে। অন্তু শুনলে তো হাসতে হাসতে স্টেশন চত্বরেই গড়াগড়ি দেবে। আমি বললাম, ফোন যদি নাই ধরবি তাহলে ফোন কেনার কি দরকার? ওটা কি শুধুমাত্র লোক দেখাবার জন্য? আর যদি আমি কোনো বিপদে পড়ে তোকে ফোন করে থাকি? আমার কথাগুলো শুনে অন্তুর মুখটা একটু থমথমে হলো ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব কিছু ঝেড়ে ফেলে বলে উঠল, আরে বলিস না, কি কাণ্ড! কাল বিকেলে দুম করে বোলপুর চলে এলাম সিনেমা দেখব বলে। আধা রাস্তায় এসে খেয়াল হলো মোবাইল তো গ্রামের বাড়িতেই ফেলে এসেছি, ফিরে গেলে শো মিস করবো। তাই আরে পিসির ছেলে আজ ব্যবসার কাজে দিল্লি যাচ্ছিল, সকালে ট্রেন ধরার সময় এসে মোবাইলটা দিয়ে গেল। তখন দেখি তো লক্ষ লক্ষ ফোন আর মেসেজ। তারপর আর বলতে হবে না, বুঝেছি, চল বাইপাসের দিক দিয়ে শর্টকাটে বেরিয়ে যাই। অন্তু থমকে বলল, সে কি, বোলপুরের বাড়িতে যাবি না? না, গ্রামের বাড়ি যাব। আর মাছ ভাত খাবো না? না, খাবো না। আমি হাওড়া স্টেশন থেকে কিছু প্যাটিস আর মিষ্টি কিনেছিলাম, আমার ব্যাগে আছে। খুব খিদে পেলে সেগুলো খাওয়া বরং। অন্তু অবাক হয়ে বলল, যা বাবা, এত কি তারা পড়লো? হ্যাঁ, শান্তিতে একটু মাছ ভাতও খেতে পারবো না? আমি উত্তর না দিয়ে বললাম, সুন্দরীকে খুঁজে পেলি? অন্তু হতাশ গলায় বলল, না রে, অদ্ভুত ব্যাপার। কাল বিকেলে সারা গ্রাম তছনছ করে খুঁজেছি, কোথাও নেই। অত বড় জন্তুটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। 2-1টা জায়গা অবশ্য কাল দেখা হয়নি, আজকে দেখতে হবে। কেন কাল দেখা হয়নি কেন? কোন জায়গা? আরে ভাঙা নীলকুঠির দিকটা। হালে ওখানে নাকি একটা 16 ফুটের শঙ্খচূড়া আস্তানা গেড়েছে কোত্থেকে এসে। তাই কাল বিকেলের আবছা আলোয় কেউ আর ওখানে যেতে চাইল না। আজকে দিনের আলোয় দেখব। আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, দিনের আলো কিন্তু আর বেশিক্ষণ থাকবে না, বেশি লোক দরকার নেই। চল, তোকে আমাকেই খুঁজতে হবে। তোকে কিছু অদ্ভুত কথা বলার আছে, মন দিয়ে শুনবি, বিশ্বাস করিস বা নাই করিস। আমার কথাগুলো শুনে অন্তু কি বুঝলো কে জানে, ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে বলল, দাদা, আজ আর খাওয়া হবে না, আপনি গ্রামের দিকেই চলুন। গ্রামের এক প্রান্তে একটা জঙ্গলে জায়গা। গাছের ফাঁকে ফাঁকে ভাঙা কুঠিটা দেখা যাচ্ছে রাক্ষসের দাঁতের শাড়ির মতো। সেদিকে তাকিয়েই অন্তু জিজ্ঞেস করলো, ডেভিড আর্সকাইনের নাম শুনেছিস কখনো? না তো। আমি মাথা নাড়লাম। আমার উত্তরে অন্তু খুব খুশি হলো। এতক্ষণে এমন কিছু পাওয়া গেছে যা নিয়ে আমাকে বেশ একটু জ্ঞান দেওয়া যাবে। 18 শতাব্দীর শেষ দিকে বীরভূমের প্রথম রেসিডেন্ট হয়ে আসেন জন চিপ বলে এক সাহেব। বোলপুরের পাশেই সুরুলের বিশাল ডাঙায় নীলের চাষ শুরু করেন, আর আর্সকাইন ছিলেন তারই সহযোগী। চিপ সাহেব আর্সকাইনের কাজে খুশি হয়ে তাকে বোলপুরের কাছেই দারোন্দা নামে কিছু জমি কিনে দেন।
সেই শুরু। উদ্যমী আর্সকাইন এরপর ব্যবসা আরও বাড়াতে থাকেন। ইলামবাজারে একটা নীলকুঠি তৈরি করে ব্যবসা আরম্ভ করেন। অজয় নদীর পাড়ে তখন প্রচুর কুল আর খয়ের গাছ পাওয়া যেত, আর সেই গাছ থেকে পাওয়া যেত লাক্ষা। আর্সকাইন তখন নীলের পাশাপাশি লাক্ষা আর গালার ব্যবসাও শুরু করে। তখন তিনি ইলামবাজারের আশেপাশে আরও কিছু কুঠি বানিয়েছিলেন। এই কুঠিটাও খুব সম্ভবত তখনই বানানো হয়েছিল। আমাদের গ্রামের নাম খয়ডাঙ্গা। বুঝতেই পারছিস কেন এই নাম। আমার পূর্বপুরুষরা শুনেছি এই আর্সকাইনের সঙ্গে ব্যবসা করি নাকি বেশ বড় লোক হয়েছিল। কখনো ঢুকেছি সেই কুঠির ভিতর? পাগল, সাপের আড্ডা এটা, আর বললাম না থাক। তার ওপর আবার 16 ফুটের শঙ্খচূড়ের গল্প তো শুনছি। 16 ফুটের সাপ মানে বুঝতে পারছিস? ফনাটাই হয়তো তোর আর আমার মাথার সমান হাইটে থাকবে। ছবল দিলে হাসপাতালে নিয়ে যাওয়ার আর সময় পাবো না, তার আগেই। অন্তু হালকা একটা শীষ দিয়ে হাত ঘুরিয়ে আকাশ দেখালো। আমাদের দুজনের হাতেই দুটো শক্তপোক্ত গাছের ডাল, জঙ্গলে ঢোকার আগে ভেঙে নিয়েছি। ওগুলো দিয়ে ঝোপ সরিয়ে সাবধানে এগোচ্ছি। বাড়িটার বেশ কাছাকাছি চলে এসেছি। এমন সময় আমার কাঁধ খামচে ধরে অন্তু বলল, এই এই তুই কি বাড়িটায় ঢুকবি নাকি? কেন, তুই ঢুকবি না? কি লাভ ঢুকে? সুন্দরী এখানে নেই। কি করে বুঝলি? আরে সুন্দরী ভাল্লুক হলেও মানুষজন তো খুব ভালোবাসে, মানুষের কাছাকাছিই থাকতে চায়। ও যদি এখানে থাকতো তাহলে এতক্ষণ আমাদের গলার আওয়াজ পেয়ে ঠিক বেরিয়ে আসতো। তাহলে সে গেল কোথায়? আরে সেটাই তো বুঝতে পারছি না রে ভাই। অত বড় একটা ভাল্লুক 2 সপ্তাহ ধরে কোথায় লুকিয়ে থাকতে পারে? আরে তাকে তো খেতে টেতেও হবে নাকি? অন্তু হতাশ গলায় বলল, আমার কি মনে হয় জানিস, সুন্দরী মনে হচ্ছে এই তলাটা আর নেই। সে নদী পেরিয়ে দূরে কোথাও চলে গেছে, তাকে আর খুঁজে পাবো না। তবু চল বাড়ির ভেতরটা একবার গিয়ে দেখি। আমি বাড়িটার দিকে এগোতে এগোতে বললাম। অন্তু দাঁড়িয়ে পড়ে ভুরু কুঁচকে বলল, তোর ব্যাপার কি বলতো? আমার ভাল্লুকের জন্য তোর এত দরদ কেন? কি লুকোচ্ছিস আমার কাছে? আমি থমকালাম। গাড়িতে আস্তে আস্তে আমি পিল্লি সম্বন্ধে যা যা শুনেছিলাম সিন্ধুদার কাছে তার প্রায় সবটাই বলেছি অন্তুকে। অর্ধেক রাস্তা অন্তু মন দিয়ে শুনলো, আর বাকি অর্ধেক রাস্তা সেই নিয়ে হা হা হো হো করতে করতে এলো। আমি সেই পাগলাটে লোকটার ব্যাপারে, সেই অদ্ভুত দেখতে কাঠের পাটার ব্যাপারে তাই আর বেশি কিছু বলতে সাহস করিনি। কিন্তু এবার আর না বললেই নয়। শোন তবে, আসলে আমি একটা অদ্ভুত লোককে খুঁজছি। মাথায় জট পাকানো চুল, ঘন দাড়ি গোঁফ, ছেঁড়া জামা কাপড়। লোকটা এই চত্বরেই কোথাও আছে। ওকে খুঁজে বের করতে হবে। কেন, কি কারণ, সেসব আমি তোকে পরে বলবো। আপাতত একটা কথা জেনে রাখ, পিল্লির সঙ্গে লড়ার ক্ষমতা শুধু ওই লোকটারই আছে। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে অন্তুর দিকে তাকালাম। জানি এসব শুনে অন্তু এবার তার রাক্ষসে হাসিটা হাসবে। সেই হাসির আওয়াজে জঙ্গল কেঁপে উঠবে, শঙ্খচূড় সাপের পিলে চমকে যাবে। কিন্তু তা হলো না। অন্তু অবাক হয়ে বলল, এই পাগলটার কথা তুই কি করে জানলি? আরে কালকে আমাদের গ্রামে কোত্থেকে এসেছে? বিকেলবেলা নাকি আমাদের সদর দরজা দিয়ে সোজা ঘরে ঢুকে পড়েছিল। নকুল কাকার বাকিরা দেখতে পেয়ে তখন আটকেছে। ভেবেছিল ভিকিরি টিকিরি হবে, কিন্তু ওকে আটকানোর পর ভিক্ষে টিক্ষে কিছু না নিয়েই হন হন করে বেরিয়ে চলে যায়। আজ সকালেও নাকি আমাদের বাড়ির চারপাশে ঘুরঘুর করছিল, ভেতরে ঢোকেনি। নকুল কাকা বলছিল ওর হাতে নাকি একটা লতা পাতা আঁকা কাঠের পাটা। অন্তুর কথা শুনে লাফিয়ে ওঠার আগেই আমার চোখে পড়ল জিনিসটা। অন্তুও দেখতে পেয়েছে। বলল, এটা কি? চকলেটের প্যাকেট? আমি সেটা কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখলাম। রিগলির চুইংগামের খালি র্যাপার। এই গ্রামে কেউ আমেরিকান চুইংগাম খায় বলে তো মনে হয় না, তাও আবার এই জঙ্গলে এসে। ব্যাপার কি? আরে এ নিয়ে তো ভাবার কি আছে, কাছেই তো রেল ব্রিজ। ট্রেন থেকে কেউ হয়তো ফেলে দিয়েছে, আর সেটা হাওয়ায় উড়তে উড়তে এখানে এসে পড়েছে। অন্তু সহজ সমাধান দিল। আমি অবাক হয়ে বললাম, মাথাটা কি গেল নাকি? রেল ব্রিজ এখানে কোথায়? আর আমরাই তো এত দূর এলাম স্টেশন থেকে, ঘন্টাখানেক লাগলো। সেখান থেকে এত দূরে হাওয়ায় চুইংগাম র্যাপার উড়িয়ে আনবে? কেন উড়বে না? উড়তেই তো পারে। এই দেখ। অন্তু প্যাকেটটাকে হাওয়ায় ওড়াবার চেষ্টা করলো, কিন্তু সেটা বেশি দূর গেল না। ডান পাশে একটা শিরিষ গাছের তলায় বিচুটি ঝোপের মধ্যে গিয়ে লুকোলো। অন্তু প্যাকেটটা কুড়িয়ে আনতে গেল, আবার উড়িয়ে দেখাবার ইচ্ছে ছিল বোধহয়, কিন্তু শিরিষ গাছের পাশে পৌঁছেই লাফিয়ে উঠল ও। বাবলা, দেখে যা, শিগগির দেখে যা। আমি একটু এগোতেই জিনিসটা দেখতে পেলাম। একটা বিশাল সাপের মরা শরীর, পচে পচে গেছে,
পিঁপড়ে ঠিক ঠিক করছে। এই তোর সেই শঙ্খচূড়, এ তো মরা। এতক্ষণে অন্তুকে একটু গম্ভীর লাগলো। জ্যান্ত থাকলে কি ব্যাপারটা খুব ভালো হতো, কিন্তু কথা হলো সাপটা কি এভাবে মারলো কি? মারলো বলছিস কেন? আরে এই দেখ না, সাপের মুন্ডুটা ধর থেকে আলাদা করে দিয়েছে, পাশেই তো পড়ে আছে। বেজির কাজ কি? বেজি এভাবে একটা বড় সাপের মুন্ডু আলাদা করে দিতে পারে বলে তো আমার মনে হয় না। তাহলে? না, ব্যাপার স্যাপার অত্যন্ত ঘোরালো ঠেকছে। আমার যেন কোনো কিছু নর্মাল লাগছে না। চল আজ বরং ফিরে যাই, কাল বরং সঙ্গে কিছু লোকজন নিয়ে এসে বাড়িটায় ঢুকবো। আমরা ফেরার জন্য ঘুরতেই চমকে উঠলাম। কখন যেন একটা লোক এসে আমাদের ঠিক পিছনে দাঁড়িয়েছে, নিঃশব্দে। একটা শুকনো ডালে বা পাতায় পা ফেলার সামান্য শব্দটুকুও হয়নি। লোকটার মাথায় জট পাখানো চুল, একমুখ দাড়ি মুখের জঙ্গল, বাঁ হাতে কারুকার্য করা কাঠের পাটা। তার দৃষ্টি কিন্তু খুব ভয়ঙ্কর নয়, বরং দিশেহারা। যেন কি বলতে চায় সেটা মনে করতে পারছে না, কথা হাতড়াচ্ছে ভিতরে ভিতরে। আমাকে দেখলই না, অন্তুর দিকে এগিয়ে এসে কি যেন বিড়বিড় করে বলল। আমরা তার এক বর্ণও বুঝতে পারলাম না। অন্তু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই 4-5টা লোক বেরিয়ে এলো ভাঙা বাড়িটা থেকে। একজন তীব্র বেগে দৌড়ে ধরতে গেল পাগলটাকে। বাকিরা আমাকে আর অন্তুকে নিমেষের মধ্যে একটা অদ্ভুত টেপ জাতীয় জিনিস দিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলল। আমরা টুঁ শব্দটুকুও করে উঠতে পারলাম না। তারপর আমাদের অবলীলায় কাঁধে চাপিয়ে নিয়ে এগিয়ে চলল ভাঙা কুঠির দিকে। এই মুহূর্তের মধ্যে যতটুকু বুঝলাম বা দেখতে পেলাম, পাগলটা নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল। আমি 30 বছরের বেশি সময় ধরে লোকটাকে ট্র্যাক করার চেষ্টা করছি। এমন কখনো দেখিনি যে লোকটা নিজে থেকে কারোর সাথে কথা বলতে গেছে। লোকটা খুব অবাক হয়েছে এবং সেটা লুকিয়ে রাখার চেষ্টাও করছে না। বাঁধা অবস্থাতেই আমাদের ঠেস দিয়ে বসিয়ে রাখা হয়েছে দেওয়ালের সঙ্গে। শ্যাওলা ধরা দেওয়াল, ছাদ নেই, আকাশ দেখা যাচ্ছে, দিনের আলো মরে আসছে দ্রুত। লোকটা এবার অন্তুর সামনে এসে বলল, পশ্চিম পাড়ার বাড়ির একতলায় কি করছো তোমরা? অন্তু ওর কথার উত্তর দিল না, হিসিয়ে বলল, তুমি জানো আমি কে? আমার একটা কথাই গ্রামের লোকেরা তোমাদের কচু কাটা করে ফেলবে। লোকটা হাসল। ওর উপরের পাটির সামনের দাঁত দুটো সোনার। বলল, তুমি কি জানো না আমি কে? না, জানি না। তুমি কোন হরিদাস পাল শুনি? আমি কোন হরিদাস পাল সেটা কিছুক্ষণের মধ্যেই তুমি জানতে পারবে। তার আগে বলো তো, তোমাদের পশ্চিম পাড়ার বাড়িতে কি চলছে? অন্তু চুপ করে আছে। আমি ওকে চিনি, ভয়ঙ্কর গোয়ার গোবিন্দ ছেলে। উত্তর তো দেবেই না, বরং হাত খোলা পেলে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে ওর টুঁটি টিপে ধরতে পারে। উত্তর না পেয়ে লোকটা হতাশভাবে মাথা নাড়ল, বলল, আমার সঙ্গে যে লোকগুলোকে দেখছো ওরা সবাই পেশাদার খুনি। ভালোবাসায় আজকালকার দিনে যাকে বলে মার্সেনারি। ওদের আমি যা করতে বলি ওরা সব কিছু করতে পারে। তোমাদের মেরেই জঙ্গলে পুঁতে দিয়ে আমাদের 1 ঘন্টাও সময় লাগবে না। আর এমন ব্যবস্থা করে যাব যে তোমাদের লাশ কখনো কেউ খুঁজে পাবে না। তাই আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। যা জিজ্ঞেস করছি সোজাসুজি উত্তর দাও। অন্তু তাও গোঁজ হয়ে রইল। সোনার দাঁত এবার পিছন ফিরে কদম ছাঁট চুলওয়ালা একটা লোককে কি যেন বলল। অমনি সে পকেট থেকে একটা ছোট্ট সাঁড়াশির মতো যন্ত্র বের করলো। সোনার দাঁত গম্ভীর গলায় বলল, ওটা কি বলো তো? আমি বলছি ডিনেলার, নখ উপড়ানোর যন্ত্র। কিন্তু মুশকিল হচ্ছে তোমাদের তো টর্চার সহ্য করার অভ্যেস নেই। একটা নখ অর্ধেক উপড়াবোর আগেই তোমরা ব্যথার চোটে অজ্ঞান হয়ে যাবে। তারপর আবার তোমাদের জ্ঞান ফিরিয়ে এনে না 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 অনেকটা দেরি হয়ে যাবে। আমাদের হাতে না অতটা সময় ঠিক নেই। কদম ছাঁট অন্তুর দিকে তাকিয়ে হাতের যন্ত্রটা কটকট করে খোলা বন্ধ করল। তার মুখটা হাসি হাসি হয়ে গেছে, যেন অত্যন্ত আনন্দদায়ক কোনো কাজের দায়িত্ব পেয়েছে সে। অন্তু সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পশ্চিম পাড়ার বাড়ি নিয়ে আমি কিছুই জানি না। ওটা আমার পিস্তুত ভাই ব্যবহার করে আমাদের ব্যবসার কাজে। একতলার ঘরগুলো খুব সম্ভবত গুদাম, কি জানি, অনেক দিন তো আমি ওখানে যাইনি। সোনার দাঁত বলল, এই তো মুখ খুলেছ। আশ্চর্য ব্যাপার, আমি দেখছি প্রাণের ভয়ের চেয়ে মানুষের ব্যথার ভয় অনেক বেশি। কি জানি কেন। সে হাত দিয়ে কিছু ইশারা করল।
কদম ছাঁট বেজার মুখ করে সাঁড়াশির মতো যন্ত্রটা আবার পকেটে ঢুকিয়ে নিল। সোনার দাঁত বলল, তোমার ভাই কোথায়? সে দিল্লি গেছে আজকেই। আমি তাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসেছি। লোকটা হাসল। না, তুমি বোকার ভান করছো না, তুমি আসলে সত্যিই বোকা। এবার বুঝতে পারছি। তোমার ভাই ও বাড়ির একতলায় গোপনে কিছু করাচ্ছে, হয়তো কোনো তান্ত্রিক উপাচার, তোমায় না জানিয়েই করছে। অবশ্যই সব কাজ কেউ কাউকে জানিয়ে করে না। তোমার সেই ভাই অনেকদিন ধরেই বেশ কড়া পাহারায় রেখেছে বাড়িটা। আমাদের লোকেরাও আশেপাশে রয়েছে, কিন্তু এখনো জানতে পারিনি ভিতরে কি হচ্ছে। আসলে সময়টা বড্ড কম পাওয়া গেল। লোকটা নিজের হাতে একটা ঘুষি মেরে বলল, এত বছর ধরে ঘুরছি লোকটার পেছনে, কখনো এক ঝলকের বেশি দেখা যায় না। লুকিয়ে কোথায় যে থাকে, কি করে ভগবানই জানে। এই প্রথম তাকে এতবার খোলা জায়গায় দেখা যাচ্ছে। কাল ফেসবুকে একটা ছবি পেয়ে ওকে আবার ট্র্যাক করা শুরু করি আমি। আমাদের লোকাল কন্ট্যাক্ট জানায় লোকটা তোমার বাড়ি আর তোমার পশ্চিম পাড়ার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। তারপরে জঙ্গলেই সে তোমার সঙ্গে কথা বলতে এগিয়ে এলো। কেন? তোমাকে কি ওর কোনো দরকার? লোকটা একটু থেমে চিন্তিত মুখে বলল, তার চেয়েও বড় কথা, ওই বাড়ির একতলায় কি হচ্ছে? ওই পাগলটা কে? ওকে ধরার জন্য তোমরা এরকম ব্যস্তই বা কেন বলো তো? আমরা কেউ তো ওকে চিনিও না। আর আমাদের এভাবে আটকে রাখার মানেটা কি? তোমাদের আটকে রাখার কারণ ওই পাগলটা। তবে ও কোনো সাধারণ পাগল নয়, ওর কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। আমাদের হিসাব বলছে ওর বয়স 100-রও বেশি হতে পারে। অথচ আমি ওকে 30 বছর ধরে ট্র্যাক করছি। আমার মাথার সব চুল সাদা হয়ে গিয়েছে, মুখের চামড়া কুঁচকে গিয়েছে। অথচ ওই লোকটা বছরের পর বছর একই রকম রয়েছে। কিছু লোক মনে করে ওর ভিতরে নাকি কোনো আত্মা ঢুকে বসে আছে, সেই জন্যই ওর এত শক্তি। তারাই পাগলটাকে ধরার জন্য বহু বছর ধরে বহু টাকা খরচ করে চলেছে, কিন্তু প্রতিবারই। এমন সময় একটা লোক হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। এই লোকটাই তাড়া করে গিয়েছিল পাগলটাকে, এতক্ষণে ফিরল। সোনার দাঁত বলল, কি ব্যাপার, ধরতে পারলে না? नहीं। লোকটা ভাঙা ভাঙা হিন্দিতে বলল, ও মানুষ না সাব, এত জোরে কোনো মানুষ ছুটতে পারে না। সোনার দাঁত নিজের মনেই বিড়বিড় করে বলল, অনেক বছর এই লুকোচুরি খেলা চলছে, আর না, এবার আমি এর শেষ দেখতে চাই। বলেই সে নিজের হাতে নিজে একটা ঘুষি মেরে আমাদের দিকে ফিরে বলল, এবার একটা চান্স নিতে হবে। এই ছেলে দুটোকে আমরা টোপ হিসেবে ব্যবহার করব। এদের মুখ ভালো করে বাঁধো, আর একটু অন্ধকার হলে এদেরকে নদীর বালিতে বসিয়ে রাখবো। ওই পাগল যদি এবার এর কাছাকাছি আসে। যে লোকটা হাঁপাচ্ছিল তার হাঁপানি একটু কমেছে। সে বলল, স্যার খোলা জায়গায় বসাবেন? ওর দিকে এগোতে গেলেই তো আমাদের দূর থেকে দেখে ফেলবে, তখন কি আর ওকে ধরা যাবে? এবারই হয়তো আমাদের শেষ সুযোগ লোকটাকে ধরার। তাই কিছুটা আটঘাট বেঁধেই এসেছি। আসার সময় একটা ক্যাপচার গান এনেছি সঙ্গে। পার থেকে ওর উপর ট্র্যাঙ্কুলাইজার ফায়ার করব। হাত পা অবশ্যই গেলে অবশ্য কেমন করে পালায় সেটা দেখা যাবে পরে। শেষের কথা। পূব আকাশে হালকা কমলা রং ধরেছে। কিছুক্ষণের মধ্যেই সেই রং আস্তে আস্তে ছড়িয়ে পড়বে অজয় নদের জলে। একটা দুটো করে পাখির ঘুম ভাঙছে। নদীর চরের একটা অংশ রক্তে লাল। 5টা মৃতদেহ পড়ে আছে সেখানে। ভীষণ আক্রোশে কোনো হিংস্র জানোয়ার যেন ছিঁড়ে কুঁড়ে ফালা করেছে তাদের। বড় রাস্তা থেকে 2টো ট্রাক্টর নেমে এলো চরে। মৃতদেহগুলো ঠিক পাশটাতে গিয়ে থামল। 10টা শক্তপোক্ত চেহারার লোক লাফিয়ে নামলো ট্রাক্টর দুটো থেকে। তারা দ্রুত মৃতদেহগুলোকে তুলে দিতে লাগলো ট্রাক্টরের পিছনে। রক্তাক্ত জায়গাটা বালি চাপা দিয়ে দিতে লাগলো নিখুঁতভাবে। এরা সম্ভবত প্রথম দলটার কোনো ব্যাকআপ টিম। পাড়েও একটা লাশ রয়েছে। 3 জন সেদিকে দৌড়লো। পরি বসে আছে ভাঙা কুঠিবাড়ির পাশের জঙ্গলে, একটা সোনাঝুরি গাছের তলায়। এখান থেকে নদীর জল পরিষ্কার দেখা যাচ্ছে। লোকগুলো অত্যন্ত দ্রুত এবং সাবধানী। এর মধ্যে প্রায় পরিষ্কার করে এনেছে জায়গাটা। লোকজন যখন রাস্তায় বেরোবে তখন বুঝতেই পারবে না গত রাতে এখানে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে।
টেপ দিয়ে বাঁধা ছেলে দুটোকে তুলছে ওরা। তার মধ্যে একজনের উপরেই যেন সেই জানোয়ারের আক্রোশ ছিল সবচেয়ে বেশি। তার উপরে দাঁত নখের পরীক্ষা চলেছে মারাত্মক রকমের। পরীর মন খারাপ লাগছে। না, এবারেও মুক্তি মিলল না, আবার অপেক্ষা করতে হবে। কত বছর কে জানে। নদীর উপর দিয়ে এক ঝাঁক বক উড়ে গেল, ঠিক যেন একটা উড়ন্ত মালা। পরী সেদিকে তাকিয়ে আপন মনে বলল, কি সুন্দর। কথাটা বলে পরী নিজেই অবাক হলো। বহু বছর সে নিজের সঙ্গে কোনো কথা বলেনি। বছরগুলো যেন স্বপ্নের ঘোরের মতো কেটেছে। স্বপ্নে যেমন নিজেকে দেখা যায় কিন্তু নিজের কাজকর্মের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, ঠিক তেমন। কাজ শেষ। ট্রাক্টর দুটো স্টার্ট নিল। ঢালু পার বেয়ে উঠে এলো রাস্তায়। সেখানে আর একটা ট্রাক্টর দাঁড়িয়ে আছে। সেটা এসেছে পশ্চিম পাড় থেকে। সেখানেও দুটো লাশ ছিল, ওরা সরিয়ে নিয়েছে। 3টে ট্রাক্টর একসঙ্গে ঘুষ করার দিকে এগিয়ে গেল। ইতিমধ্যেই একটা লোক এসে বসেছে পরীর পাশে। প্রায় একই রকম দেখতে দুজনকে, শুধু ওই লোকটার কপালের বাঁ দিকে একটা জোড়ুল রয়েছে। এই লোকটাকে পছন্দ করে পরী। যখনই সে আসে তখনই মেঘ কাটার মতো তার ভিতর অন্য সত্তা কোথায় যেন মিলিয়ে যায়। পরী যেন একটা লম্বা ঘুম থেকে জেগে ওঠে। তখন এই লোকটা তাকে পথ দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এবারও তার দেখানো পথেই পরী এই গ্রামে এসেছিল। লোকটা বলল, এবারও পারলি না? মাথা নাড়ল পরী। আবার ঘুরে বেড়াবি এভাবে কতদিন? পরী উত্তর দেয় না। কাঠের পাটায় খোদাই করা খুলির উপর হাত বোলায় চুপচাপ। তোর ক্লান্ত লাগে না? লোকটা আবার বলল। পরী মাথা নাড়ল। লাগে, খুব ক্লান্ত লাগে তার। কথা বলতে গিয়ে যখন ভাষা খুঁজে পায় না তখন ক্লান্ত লাগে। গাছে বসা পাখিটার নাম যখন মনে পড়ে না তখন ক্লান্ত লাগে। অন্য সত্তাটা যখন তার চিন্তা ভাবনাকে মেঘের মতো ছেয়ে ফেলে তখন ক্লান্ত লাগে। এই ক্লান্তি দূর করার উপায় ওর জানা, অথচ কোনোভাবেই যেন সে মুক্তি পেতে পারে না। ওর তখন আরও ক্লান্ত লাগে, নিজের উপর রাগ হয়, কষ্ট হয়। তবু সেই অতিকায় সত্তা তা প্রকাশ হতে দেয় না। ওরি, এ সুযোগ হারাস না। লোকটা যেন কোনো বাচ্চা ছেলেকে বোঝাচ্ছে এমনভাবে বলল, ফিরে যা, ওই দানবের সামনে দাঁড়া। এটাই তোর ভবিতব্য। আজ হোক বা আরো 100 বছর পরে তোকে এভাবেই মরতে হবে। কোনো না কোনো দানবের সামনে তোকে দাঁড়াতেই হবে। তোর এই শরীর ধ্বংস না হলে তোর আত্মারও মুক্তি নেই যে বাবা। এর আগেও সে চেষ্টা করেছে পরী। এই লোকটার দেখানো পথেই কখনো মরুভূমিতে, কখনো কোনো পাহাড়ি গ্রামে, আবার কখনো কোনো বিশাল মাওড়ের পাশে গিয়ে অপেক্ষা করেছে সে। কিন্তু প্রতিবারই ভয় পেয়ে পালিয়ে এসেছে। সে দেখেছে পিশাচ, বেতাল বা পিল্লির মুখোমুখি হলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আবারও সেই একই ব্যাপার। ছেলে দুটোকে যখন চড়ে বেঁধে রাখা হয়েছিল তখনও হয়তো ও বাঁচাতে পারত ওদের, কিন্তু পিল্লির সেই ভয়াবহ রূপ দেখে পরী আর এগোবার সাহস পায়নি। পরী ফ্যাল করে তাকালো। লোকটা কখন যেন কথা বলতে বলতে বালির চরে নেমে গেছে। সেখান থেকেই চিৎকার করে বলল, নিজের উপর বিশ্বাস রাখ পরী, তোর অনেক ক্ষমতা। তুই ইচ্ছে করলেই সময়কে সিঁড়ির মতো ব্যবহার করতে পারিস, নামতে পারিস। পরী শিউরে উঠে দেখল সকালের সেই দৃশ্য আবার ফিরে এসেছে। চরময় চাপ চাপ রক্ত, মৃতদেহ। আবার উঠতেও পারিস। লোকটার গলা এবার পিছন দিকে ভাঙা কুঠির কাছ থেকে ভেসে এলো। পরী মুখ ফেরালো। কোথায় কে? লোকটা হাওয়ায় মিলিয়ে গেছে। সময়টাও যেন বদলে গেছে। এখন সকাল নয়, থমথমে দুপুর। কোথাও ঘুঘু ডেকে উঠল। আরে ও কি? কুঠির সামনে একটা শিরিষ গাছের নিচে ওটা কি শুয়ে আছে? পরী খানিকটা এগিয়ে গিয়ে দেখল একটা ভাল্লুক। নড়ছে না, চড়ছে না, মরে গেছে নাকি? পরী আরেকটু এগিয়ে ভালো করে দেখতে যাচ্ছিল, এমন সময় ফটফট করে একটা টেম্পো এসে থামলো জঙ্গলের সামনে। টেম্পোর পিছনে কাপড় ঢাকা দেওয়া একটা খাঁচা। 4টে লোক খুব ব্যস্ত হয়ে নেমে এলো গাড়ি থেকে। পরী চট করে নিজেকে একটা মোটা গাছের আড়ালে লুকিয়ে নিল। 4 জনের মধ্যে যে সামনে সামনে আসছে তার হাতে একটা চকচকে বড় তলোয়ার, কাঁধে মোটা একগাছি নাইলনের দড়ি। তার হাবভাব দেখে মনে হচ্ছে এ দুনিয়ায় কিছুকেই সে পরোয়া করে না। টাক মাথা রোগাটে যে লোকটা সবচেয়ে পিছনে আসছিল
তার দিকে ফিরে তলোয়ারওয়ালা বলল, কোথায় দেখেছিস? টাকমাথার খুব একটা সামনে আসার ইচ্ছে নেই। সে পিছন থেকেই গলা বাড়িয়ে বলল, এই জঙ্গলের বাইরেই ঘুরঘুর করছিলাম, বোধহয় ঢুকেছে ভেতরে। তলোয়ারওয়ালা খেঁকিয়ে উঠে বলল, বোধহয় ঢুকেছে কেন? তুই ঢুকতে দেখিস নাই? মিনমিন করে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই 3 নম্বর লোকটা ভাঙা ভাঙা হিন্দিতে বলল, ও দেখো, ওই তো ওয়া পার পড়া হ্যায়। এই 3 নম্বর লোকটাই সবচেয়ে অদ্ভুত। কুচকুচে কালো আবলুস কাঠের মতো গায়ের রং, ঝাঁকড়া চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে, মুখে গোঁপদাড়ির জঙ্গল, ছাই রঙের শার্ট আর ধুতি পরা। এবার চতুর্থ লোকটা এগিয়ে এলো, অবাক হয়ে বলল, এ কি পড়ে আছে কেন এভাবে? মরে গেল নাকি? চতুর্থ লোকটা যে বাকি 3 জনের তুলনায় পয়সাওয়ালা তা তার পোশাক দেখে বোঝা যায়। সে চোখ থেকে সানগ্লাসটা খুলে ভাল্লুকটার কাছে এগিয়ে গেল, সাবধানে দুবার সেটাকে পা দিয়ে ঠেললো, নড়ালো, তারপর অবাক হয়ে বলল, আশ্চর্য, মরলো কি করে? আচ্ছাই হুয়া, আমাদের আর মারতে হলো না। তলোয়ারওয়ালা লোকটা যেন খুশি হয়েছে। সে তলোয়ারটা নাচাতে নাচাতে বলল, সে তো ঠিকই, আঁচড়ে কামড়ে দিতে পারত। ভালুক বড় সাংঘাতিক জিনিস বটে। না না, সুন্দরী ওরকম একদমই নয় গো। খুব ঠান্ডা ছিল, খুব শান্ত আর মিশুকে। যে খেতে দিত তার হাত থেকেই খেয়ে নিত। মাথায় হাত বুলিয়ে দিলেও কিছু বলতো না গো। আমি কতবার দিয়েছি। সানগ্লাসওয়ালা দাবড়ে উঠে বলল, তোর ভাল্লুক আদর করার গল্প কে শুনতে চেয়েছে? যা ড্রাইভারকে গিয়ে বল গাড়িটা আরো এগিয়ে আনতে। ও হতচ্ছাড়া আর এক ভীতু 5 মাইল দূরে গাড়ি দাঁড় করিয়ে বসে আছে। তারপর তলবারওয়ালার দিকে ফিরে বলল, তুই এর পা দুটো বেঁধে ফেল। লোকটা ঝপ করে কাঁধ থেকে দড়ির গোছা ফেলেছে কি ফেলেনি, সঙ্গে সঙ্গে তার পিছনের ঝোপ থেকে মাথা তুলল একটা বিশাল শঙ্খচূড় সাপ। কিন্তু ফনা নামিয়ে আনার আগেই লোকটা দ্রুত বাঁদিকে সরে গিয়ে তীব্র বেগে তলোয়ার চালালো সাপটার গলা লক্ষ্য করে। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে বাকি লোকগুলো ভয় পাওয়ারও সময় পেল না। এবার সানগ্লাস পরা লোকটা বলল, বাপরে, এইবার বুঝতে পারলাম ভাল্লুকটা কিভাবে মরেছে। গায়ে কাঁটা দিয়ে উঠছে এখনো। তারপর ধুতি পরা লোকটার দিকে ফিরে বলল, এই জন্য আমি পরাণকে সব সময় সঙ্গে রাখি। ধুতি পরা লোকটা সে কথা শুনলো কিনা কে জানে। একটা গাছের ডাল কুড়িয়ে নিয়ে ঝুঁকে পড়ে সাপের কাটা মাথাটা নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, একে দিয়েও কাজ হতো আমাদের। নাক পিল্লি সব সময় ভালো, আচ্ছা আছে, কেউ সন্দেহ করে না। না। সানগ্লাস পরা লোকটা এবার হিসিয়ে উঠল, একদম না। আমি চাই পিল্লি ওকে আঁচড়ে ফালা করুক, কামড়ে টুকরো টুকরো করুক, ওকে দেখে কেউ যেন চিনতে না পারে। সারাটা জীবন আমাকে জ্বালিয়েছে ও। আমার নিজের মাও ওকে সবসময় বেশি ভালোবেসে এসেছে। আজ ওই বাড়ির ব্যবসা আমি দেখি, আমি পরিশ্রম করি, ব্যবসা আমি বাড়াই, আর ওকে সব হিসেব দিতে হয়। সব নাম অন্তুর। অনেক হয়েছে, আর নয়। ওকে মরতেই হবে, ভয়ঙ্করভাবে মরতে হবে। লোকটার গলায় এমন কিছু ছিল যে পরীর ভিতর অব্দি কেঁপে উঠল। সে আবার সময়ের সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। অন্তু মাঝে মাঝে গুঁয়ো গুঁয়ো শব্দ করে ঝটকা দিয়ে উঠছে। হয়তো ভাবছে জোরে ঝটকা দিতে পারলে টেপগুলো ছিঁড়ে ফেলা যাবে, কিন্তু টেপ ছিঁড়ছে না। অন্তু আবার ঝিমিয়ে পড়ছে। খুব বড় চাঁদ উঠেছে আজ। অজয়ের চর আলোয় ভেসে যাচ্ছে। অনেকটা দূরে 32 ফোকর রেল ব্রিজ। মাঝে মাঝে আমাদের চমকে দিয়ে ঝমঝম করে ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। আমি আর অন্তু পিঠোপিঠি বসে আছি বাঁধা অবস্থায়, হাত পিছ মোড়া করা, পা দুটো জোড়া করে হাঁটু আর গোড়ালি টেপ দিয়ে আটকানো। সামান্য নড়াচড়া করার উপায় নেই। চিৎকার করতে গেলে গোঁ গোঁ শব্দ হচ্ছে শুধু। মুখে টেপ আটকে দিয়েছে এরা। শুধু তাই নয়, সেটাকে কেমন যেন মাথার পিছন দিকে পেঁচিয়ে দিয়েছে। টেপটা খোলার সময় আঠার টানে মাথার পিছনের চুল উপড়ে আসবে। কথাটা ভাবতেই আমার নিজেরই হাসি পেল। বাঁচব কিনা ঠিক নেই, এই অবস্থায় চুলের চিন্তা করছি। আমি অসহায়ভাবে নদীর চরের দিকে তাকাচ্ছি মাঝে মাঝে। না, জনমানুষের টিকিও নেই। গ্রামের লোকজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এত রাতে কেউ মরতে নদীতে কেনই বা আসতে যাবে। আচমকা চাঁদের আলোটা মরা মরা হয়ে গেল। হালকা কুয়াশার চাদর ভেসে বেড়াতে লাগলো নদী খাতে।
একটা হালকা গুম গুম শব্দ পাচ্ছি যেন। মেঘ ডাকছে। আমি মাথা তুলে আকাশে মেঘ খোঁজার চেষ্টা করলাম। না, দিব্যি পরিষ্কার আকাশ। সোনার দাঁত আর অন্য দুজন চড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে কাউকে ফোন করার চেষ্টা করছে, পাচ্ছে না। কদম ছাঁট রয়েছে নদীর পাড়ে। কিছুক্ষণ আগে ক্যাপচার গানটা পজিশন করছিল। এখন গ্রামের দিকে নজর রেখে দাঁড়িয়ে আছে। সেদিক থেকে কোনো আলো আসতে দেখলে সাবধান করে দেবে। সোনার দাঁত উত্তেজিত হয়ে বলল, ওদের বাড়ির ভিতরে ঢোকার কি দরকার ছিল? আমি তো বাড়ির বাইরে থেকেই নজর রাখতে বলেছিলাম। বাকি দুজনের মধ্যে একজন খুব লম্বা। সে বলল, ওই বাড়ির ভেতরে যারা পাহারা দিচ্ছিল তারা হঠাৎ বেরিয়ে ছুটতে শুরু করে, তাই কৌতূহলবশত ওরা ভেতরে ঢুকে দেখতে গিয়েছে কি ব্যাপার। ভেতরে কি এমন ঘটছে যে ওরা ফোন ধরতে পারছে না? স্ট্রেঞ্জ। ওরা কি কারোর হাতে ধরা পড়লো? সে কি করে সম্ভব স্যার? ওই গ্রামের কারো পক্ষে কি ওদের ধরে রাখা সম্ভব? না, নয়। সেই জন্যই তো আরো চিন্তা হচ্ছে। আরেকবার ট্রাই করো তো ফোনে। লম্বা লোকটা ফোনে খুটখুট করতে শুরু করলো। চাঁদের আলো আরো খয়াটে হয়ে আসছে। আমার পায়ের থেকে 15 হাত দূরে নদী যে ক্ষীণ ধারা বয়ে গেছে, তাতে কিছুক্ষণ আগেও থালার মতো চাঁদের প্রতিফলন ছিল, এখন আর নেই। আশ্চর্য, সেই জলের ধারাই আর নেই। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম। নদীখাত খটখটে শুকনো। কে যেন মন্ত্র বলে নদীর সব জল শুষে নিয়েছে। নদীখাত বরাবর শুধু ধোঁয়া ধোঁয়া কুয়াশা। দূরে একটা পাহাড়ের মতো কিছু যেন দেখা গেল। চোখের ভুল, অজয়ের নদীখাতে পাহাড় আসবে কোত্থেকে? এটা দীর্ঘক্ষণ হাত পা বাঁধা থাকার ফল। শরীরে রক্ত চলাচল স্বাভাবিক নেই, তাই হ্যালুসিনেশন হচ্ছে। আবার সেই মেঘের ডাকের মতো গুমগুমে শব্দটা হলো। এই আওয়াজ সোনার দাঁত আর তার লোকেরাও মনে হয় শুনেছে। ওরা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। এমন সময় পাড়ে দাঁড়ানো লোকটা দুবার টর্চ জ্বালালো আর নেভালো। তার মানে খুব সম্ভবত কেউ এদিকে আসছে। সোনার দাঁত আর বাকি দুজন সঙ্গে সঙ্গে টান টান হয়ে উঠল। সোনার দাঁত পকেট থেকে বের করলো একটা ছোট্ট পিস্তল। লম্বা লোকটা একটা ছুরি উঁচিয়ে পাড়ের দিকে এগিয়ে গেল। পাড়ের লোকটা এবার 3-4 বার টর্চ জ্বালা নেভা করলো। যে আসছিল সে নিশ্চয়ই খুব কাছে এসে পড়েছে। লোকটা টর্চ ফেলে দিয়ে পকেট থেকে পিস্তল বের করলো, কিন্তু সেটা চালাবার সময়ই পেল না। মুহূর্তের মধ্যে একটা বিশাল জানোয়ার ঝাঁপিয়ে পড়ল তার উপর। অজয়ের নদীখাত কেঁপে কেঁপে উঠল লোকটার চিৎকারে। লম্বা লোকটা দুপা পিছিয়ে এলো। তার ছুরি ধরা হাত যে কাঁপছে তা এই মরা চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম। পাড়ের লোকটার চিৎকার অনেকক্ষণ থেমে গেছে, কিন্তু সেই দানবের আক্রোশ যেন শেষ হচ্ছে না। সে গর্জন করে এখনো ছিঁড়ে টুকরো টুকরো করে চলেছে সেই লোকটাকে। কিছুক্ষণ পর জন্তুটা সোজা হয়ে দাঁড়ালো, যেন নদীর চড়ে থাকা বাকিদের ভালোভাবে দেখে নিল একবার। তারপর 4 পায়ে দ্রুত নেমে এলো ঢালু বাড়বে চড়ের বালিতে। মরা পচা গন্ধে চারপাশ ভরে গেল। সোনার দাঁত আর তার সঙ্গীরা আতঙ্কে পিছিয়ে এলো। নিষ্প্রভ চাঁদের আলোয় অজয় নদের বালি ঢাকা নদী খাতে তাদের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী পূর্ণবয়স্ক কালো ভাল্লুক। তার কোঠরে কোনো চোখ নেই, তার জায়গা দখল করেছে অসীম অন্ধকার। সেই অন্ধকারে কোনো অন্য জগতের জান্তব আক্রোশ ছাড়া আর কিচ্ছু নেই। তার রক্তমাখা দাঁতের শাড়ি থেকে ফোঁটা ফোঁটা লালা ঝরে পড়ছে চরের বালিতে। শেষবারের মতো একটা ঝটকা দিয়ে বাঁধন ছেঁড়ার চেষ্টা করলো অন্তু। রাত্রির জমাট নিস্তব্ধতা খান খান করে দুটো গুলি চালালো সোনার দাঁত। প্রথমটা ফসকালো, দ্বিতীয়টায় ছিটকে গেল ভাল্লুকের বাঁ কান। তৃতীয় গুলিটা করার সময় পেল না সে। তার আগেই ঝাঁপিয়ে পড়ে তার গলা কামড়ে ধরল ভাল্লুকটা। আতঙ্কে চোখ সরিয়ে নিলাম আমি। প্রাণে বাঁচতে হবে। শেষবারের মতো চেষ্টা করলাম উঠে দাঁড়াতে, পারলাম না। অন্তু সম্ভবত অজ্ঞান হয়ে গেছে। ওর শরীর অসম্ভব ভারী। নরম বালিতে পা হড়কে গেল আমার। ঠিক হাত 10 দূরে গর্জন করে দাপিয়ে বেড়াচ্ছে সেই প্রেত পশু। ছিটকে ছিটকে উঠছে চরের বালি। ধারালো দাঁতের চাপে হাড় ভাঙার মটমট শব্দ হচ্ছে থেকে থেকে, আর সঙ্গে সঙ্গে মানুষের গলার আর্তনাদ। অসম লড়াই একসময় থামল। নিস্তব্ধ নদীর চড়ে কান পাতলে এখন শুধু গুম 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 মেঘগর্জনের শব্দ। 3 নম্বর জন নিথর হতেই ভাল্লুকটা মুখ ফেরালো আমাদের দিকে। ওর মুখে লেগে থাকা রক্ত চাঁদের আলোয় চকচক করে উঠল, কিন্তু দুপা এগিয়ে এসে হঠাৎ সে মুখ ফেরালো অন্যদিকে। নদী খাত বরাবর সেই গুম গুম শব্দটা দ্রুত এগিয়ে আসছে। আমি অবাক হয়ে দেখলাম দুপুরের সেই পাগলাটে লোকটা প্রবল বেগে ছুটে আসছে।
তার দু হাত দুপাশে ছড়ানো, আর যেন সেই হাতের ইশারায় অনুগত বাহিনীর মতো তার পিছন পিছন ধেয়ে আসছে এক বিশাল জলরাশি, যেটাকে আমি কিছুক্ষণ আগে পাহাড় ভেবেছিলাম। একটা হাড় কাঁপানো গর্জন করে ঘুরে দাঁড়ালো ভাল্লুকটা, তারপর আমাদের ছেড়ে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো লোকটার উপর। দুটো শরীর হাওয়ায় পাক খেয়ে আছড়ে পড়লো বালিতে। মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে সেই বিশাল জলরাশি নেমে এলো তাদের উপর। আর কিছুই মনে নেই আমার। যখন চোখ মেললাম তখন আমি অন্তুদের ঘরে বিছানায় শুয়ে। আমাদের নাকি গ্রামের লোকেরা নদীর চরে পড়ে থাকা অবস্থায় পেয়েছিল পরদিন সকালে। এমনকি সেই সোনার দাঁতওয়ালা লোকটা বা তার সাঙ্গপাঙ্গদেরও কোনো হদিশ নেই। সবকিছু বেমালুম সাফ। একটু থেমে আমি বললাম, আচ্ছা আচ্ছা তোমার কি মনে হয় সোনার দাঁতওয়ালাই সেই ফকু মামা? কি করে বলি বলো তো? সিন্ধুদা চিন্তিত গলায় বলল, সেই কোন ছোটবেলায় তাকে শেষবার দেখেছিলাম পোলারয়েড ক্যামেরা হাতে। তবে তুমি যা বর্ণনা দিলে অস্বীকার করব না, সেটা অনেকটাই মিলে যায়। আমরা দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর সিন্ধুদাই একসময় বলে উঠল, আর অন্তুর পিস্তত ভাই, তার কি হলো? সেও নিখোঁজ। সেই দিল্লি যাওয়ার ট্রেন থেকেই সে আশ্চর্যজনকভাবে ভ্যানিশ হয়ে গেছে। তবে ট্রেন লাইন থেকে বেশ দূরে ঝুমড়ি তিলাইয়ার জঙ্গলের কাছে একটা অজ্ঞাত পরিচয় ডেড বডি পাওয়া গেছে। কোনো হিংস্র জন্তুর আক্রমণে ক্ষতবিক্ষত, মুখটুক চেনা যাচ্ছে না। তার ছেঁড়া খোঁড়া পোশাকের সঙ্গে নাকি অন্তুর ভাইয়ের পোশাকের বেশ মিল। অন্তু গেছে শনাক্ত করতে। এটাও আমি অনুমান করেছিলাম। পিল্লি যদি বিফল হয় তাহলে ফিরে গিয়ে যে বা যারা তাকে তৈরি করেছিল তাদেরকেই হত্যা করে। তোমায় এটা বলেছিলাম মনে আছে? সিন্ধুদা বিমর্ষ গলায় বলল, দুঃখ একটাই, এত কিছু হলো অথচ আমি মচকানো পা নিয়ে বাড়িতেই পড়ে থাকলাম। ওখানে থাকলে বোধহয় খুব একটা ভালো অভিজ্ঞতা হতো না। আমার তো এখনো পুরোটাই অবিশ্বাস্য লাগছে। মনে হচ্ছে যেন একটা দুঃস্বপ্ন দেখে উঠেছি। কিন্তু কি? একটু সুস্থ হই আমি আর অন্তু নদীর ধারে গিয়েছিলাম। সেখানে চরের বালিতে এমন একটা জিনিস কুড়িয়ে পেলাম। সিন্ধুদা একটু অবাক হয়ে নড়ে চড়ে বসলো। কি জিনিস? তুমি অনেক হেল্প করেছো সিন্ধুদা, তাই সেই জিনিসটা আমি তোমাকে উপহার দিতে চাই। আমি কাঁধ ব্যাগ খুলে একটা কাঠের পাটা বের করে সিন্ধুদার স্টাডি টেবিলের উপর রাখলাম। টেবিল ল্যাম্পের আলোয় তার গায়ের লতা পাতা আর মরার খুলি যেন ঝকমকিয়ে উঠল। শুনছিলেন লেখক অর্ক পৈতন্ডির কলমে করাল সমন গল্পের দ্বিতীয় পর্ব। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।